আমি যেহেতু নিজেকে এতটা বাইরে তুলে ধরি না, সবার আমার সম্পর্কে নানান রকম মিথ আছে, পিপল ডোন্ট রিয়েলি নো মি। কি করে এগুলো শুধু সোশ্যাল মিডিয়ার জন্য, আমি তো টাকা ছাড়া কোথাও শুট করি না, ঠিক আছে। এনিওয়ে, আমি পদ দেখে খুব খুশি, গুরুদক্ষিণীটা পরে দিয়ে যাও। তো ইউজিং সোশ্যাল মিডিয়া রাইট অ্যাজ আ ব্র্যান্ড, yeah, I definitely am the one who started that. Certain amount of people are that shallow, যতক্ষণ না তুমি একটা কিছু অ্যাকচুয়ালি তার মতে যোগ্য নাম করা করছো, যে তারা তোমাকে মানুষ হিসেবেই গণ্য করে না। আজকে যে মানুষটা সহজ কথার আসরে, তার মুকুটে অনেক পালক। সে যখনই যেটা করেছে, দর্শক তাকে ভালোবেসেছে, তাকে মাথায় তুলে নিয়েছে বললেও হয়তো অতিশয়োক্তি হবে না। শি ইজ আ পার্সন অফ ভ্যারিড ইন্টারেস্টস। তার জীবনে প্রচুর ভালোবাসার জায়গা আছে, প্রচুর ইন্টারেস্টের জায়গা আছে। সে একজন অসাধারণ পেইন্টার, সে অসাধারণ মিনিয়েচারের কাজ করে, সে জীবনের বিভিন্ন ইস্যু নিয়ে, জেন্ডারের বিভিন্ন ইস্যু নিয়ে, মানুষের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন তোলে। সেই অর্থে দলীয় রাজনীতি না হলেও রাজনৈতিক। সে যখন টেলিভিশন করেছে, তা একটা জনপ্রিয় থেকেও বড় শব্দ যদি কিছু হয়, কিংবদন্তি সিরিয়ালে পরিণত হয়েছিল একসময়। সে যখন ছবি করেছে, মানুষ তাকে প্রচন্ড ভালোবেসেছে। সে হয়তো ইনফ্লুয়েন্সার শব্দটা তখন আবিষ্কার করেছে যখন কলকাতার কেউ সেই সব সবজিটা খায় না, মাথায় দেয়, সেটাই জানতো না। সবচেয়ে বড় কথা, শি ইজ আ ট্রাভেলার। ট্রাভেলার অর্থে সে যাত্রী। ট্যুরিস্ট অনেকেই হয়, গেলাম, চেক ইন চেক আউট করলাম, কিন্তু জীবনের যাত্রা, যেখানে তার ওঠা পড়া গায়ে লাগে, কাদামাটি গায়ে লাগে, ওজনের ইস্যু নিয়ে সে সরব হয়, তার জীবনের অন্ধকার দিক সে তার দর্শকদের সাথে শেয়ার করবার মতন সাহসী হয়ে ওঠে, তার সেই যাত্রাপথের কথা জানতেও খুব ইচ্ছে করে। আজকে আমাদের গেস্ট আপনাদের সবার প্রিয় রীতা ভুরি। হ্যালো। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ছোটবেলাটাই তো একটা আশ্চর্য ছোটবেলা, মানে পজিটিভ নেগেটিভ দুটো মিলিয়েই একটা আশ্চর্য ছোটবেলা। তো ছোটবেলাটার গল্পটা একটু বল। যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে চেনে জানে, মোটামুটি তারা সবাই জানে যে আমার মা আমাকে আর আমার দিদিকে একা হাতে মানুষ করেছেন। শতরূপাদি আমার সাহিত্যিক, মা, নির্দেশিকা, হ্যাঁ, এবং ভেটেরিনারি ডাক্তার এবং activist। কুকুরদের জন্য হ্যাঁ, থেকে শুধু শুধু কুকুরদের কেন, মানুষদের জন্য মানুষদের জন্য, অ্যাক্টিভিস্ট। হ্যাঁ। মা খুবই সরব অ্যাক্টিভিস্ট। এবং অনেকেই সহানুভূতির সাথে, মানে তখন ছোটবেলাতে ওরকম বলতো যে মানে আহারে মেয়েটার বাবা নেই। এবার মজার বিষয়টা হচ্ছে কি জানো, যার যেটা কোনোদিন নেই সে কোনোদিন জানে না যে সেটা থাকলে কি হতো। আমার যেহেতু সেটা 3 বছর থেকেই নেই, মানে সেই সময় মা বাবা আলাদা হয়ে যায়, এবং ওই জন্য আমার না সেন্স অফ লস বলে কিছু নেই, ছিলই না, যে মানে কি মিস করছি। হোয়াট ইজ দেয়ার টু মিস। আমার তো মানে অত্যন্ত, মানে কি বলবো, আনন্দময় ছোটবেলা ছিল। আমার দাদু দিদা, আমরা দাদু দিদার সাথে থাকতাম, দাদু দিদাকে নিয়ে, পাড়ার বন্ধু বান্ধবদের নিয়ে। উনিও তো সাহিত্যিক ছিলেন তোর দাদু? হ্যাঁ, উনি ডেফিনেটলি সাহিত্যিক ছিলেন, উনি কবি ছিলেন, কবি তরুণ সান্যাল, রবীন্দ্র পুরস্কার পাওয়া কবি ছিলেন তিনি, যে সে কবি না, এবং তিনি স্কটিশ চার্চ কলেজের ভাইস প্রিন্সিপাল এবং প্রফেসর ছিলেন ইকোনমিক্সের। এবং দিদা ছিলেন সাউথ পয়েন্টের টিচার, বাংলা টিচার। এবং তারা, মা তখন একেবারে কিছু না থেকে জীবনটাকে তৈরি করার চেষ্টা করছে, মানে নাথিং থেকে একটা এস্টাবলিশ করবার চেষ্টা করছে। এবং তখন মায়ের প্রথম ছবি করা, মানে যেই সময় লোকে সত্যি কথা বলতে বাঁচবে কি মরবে বুঝে পায় না, এটা এমনই একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছিল। তখন আমার মা বাবার ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা না খুব সুস্থ স্বাভাবিক ছিল না। ইট টুক আ ugly turn, if you know, because there was again
ডোমেস্টিক ভায়োলেন্স ইনভলভড, দেয়ার ওয়াজ অ্যালকোহলিজম ইনভলভড, সেগুলোর কারণে এটা খুবই আগলি একটা সেপারেশন ছিল। তো মা তখন ডিসিশন নেয় যে মা ছবি পরিচালনা করবে। এবং এখন আমি ভাবি যে আমার দাদু দিদা কতটা প্রোগ্রেসিভ ছিলেন যে সেটাকে সাপোর্ট করেছিলেন। কারণ আমার মায়ের তো কোনো প্রায়ের অভিজ্ঞতা আমার বাবার সাথে কাজ করা ছাড়া, এবং বাবা যেখানে ছিলেন সেইখান থেকে যোগাযোগ তৈরি হয়েছে করে তারপর নিজে শেষের দিকে মানে রীতিমতো সংসারটাকে টানবার জন্য এদিক ওদিক করে ছোট ছোট করে কাজ করা, দূরদর্শনে বেশ কিছু কাজ উনি করেছেন। মানে ওইখান থেকে সোজা নিজে মানে চিত্র পরিচালনা করবেন, দ্যাট ওয়াজ আ বিগ ডিসিশন। আমার দাদু তখন যে সামর্থ্য ছিল সেইটা দিয়ে মাকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, মারুতি একটা গাড়ি কিনে দিয়েছিল। নিজেদের কোনো গাড়ি ছিল না কিন্তু, যাতে মা এই যে তুমি তো জানো এখানে ইন্ডাস্ট্রিতে কাজ করে চারটেখানি করে ছোটাছুটি গুলো করা, তখন ওই ফিল্মে ছবি হতো, তখন তো ডিজিটাল ছিল না। আমার কিন্তু এখনো ছোটবেলায় সেই স্টুডিওয়ে গেলে, ওই এনটি মানে গেলে বা ইন্দ্রপুরীতে গেলে ওই যে ওই ফিল্মের ঘরগুলো যে গন্ধ, ফরমালিনের যে গন্ধটা পাওয়া যায়, ফরমালিনের যে গন্ধটা, ওটা কিন্তু এখনো আমার কাছে খুব নস্টালজিক। কখনো মাঝখানের গলিটাতে পাওয়া যেত। হ্যাঁ, ভুল করেও যদি ওই গন্ধটা নাকে চলে আসে না, আমার একদম ওই ছোটবেলার কথাটা একেবারে একেবারে চোখের সামনে ফুটে উঠে মনে পড়ে যায়। এবং যেহেতু আমার মর্নিং স্কুল ছিল, আমি মায়ের অধিকাংশ শুটিং এ মায়ের সাথে যেতাম। গিয়ে এবার তারপর ধরো প্রোডাকশন ম্যানেজারের সবাই মামা, ঠিক আছে, তোরা মামা, এই মামা, সব মামাদের এই হাত ধরে ঘুরে বেড়াচ্ছি, হেয়ার ড্রেসার মাসির হাত ধরে ঘুরে বেড়াচ্ছি। এবং মানে কোথায় রাখবে সত্যি কথা বলতে, সবারই এভরিবডি হ্যাড আ ডে জব, আমার দাদু দিদা। এবং ওই জন্য খুবই কালারফুল রকম কেটেছে। মানে স্কুল তো স্কুলের মতো ছিল, পড়াশোনা তো পড়াশোনার মতো ছিল, কিন্তু এই পাড়ায় বন্ধু বান্ধব, নাচ গান, আমরা সবাই মিলে এত হুজ্জুতি করতাম, ঠিক আছে। আমার দাদু দিদা চিরকালই ভীষণ এনকারেজ করতেন যে মানে শুধু পড়ার বই নয়, মানে সব রকম বই পড়তে, দাদু স্পেশালি ভীষণভাবে আমাকে বইয়ের জগৎটা সম্পূর্ণ ইন্ট্রোডিউস করেছে দাদু। যে একটা কথা উনি বলেছিলেন যেটা আমি আজ বুঝতে পারি কতটা সত্য, যে সব বন্ধু হাত ছেড়ে চলে গেলে এটা এমন একটা বন্ধু যে চিরজীবন হাত ছাড়ে না, সেটা হচ্ছে বই। একটা বই খুললে, আমি বলছি না যে কোনো বই, যে বইটাকে ধরো তুমি ভালোবাসো, বা যে বইটার মধ্যে এমন কিছু আছে যে তোমাকে একটা অন্য জগতে তোমার হাতটা ধরে নিয়ে যেতে পারবে, সে কিন্তু চিরকালের বন্ধু। যতবার খুলবে সে ততবার আছে সেই জগৎটাকে তোমায় নিয়ে যাওয়ার জন্য। তুমি আজও টিনটিন খোলো বা টিনটোরেটো যিশু খোলো, আজও কিন্তু তুমি সেখানেই পৌঁছে যাবে যেখানে সত্যজিৎ রায় লিখে রেখে গেছেন। বা টিনটিনে যেখানে যেই জায়গাগুলো, যদি টিবেটে যেতে চাও এখনো তুমি বই খুলে কিন্তু পৌঁছে যেতে পারবে, ইয়ে থেকে খুঁজতে পারবে। তো ইজিয়েস্ট টেলিপোর্টিং আর বুকস ফরএভার, ঠিক আছে। আমরা তোমার নিজের ইমাজিনেশন ব্যবহার করে সেখানে পৌঁছানো যায়। তো ওই জন্য ছোটবেলাটা ছিল খুব জমজমাট। আমি খুব দুষ্টু ছিলাম। মা এসেই মানে বাড়িতে রাত্রিবেলা কাজ করে এলেই মা এখন বলে যে দিদামা একেবারে কমপ্লেনে ঝুড়ি নিয়ে বসে থাকতেন যে আজকে এই করেছে ওই করেছে। মা বলে যে আমি খুব ইনোভেটিভ দুষ্টুমি করতাম, ঠিক আছে। মানে কারোর ধরো একটা কিছু মানে পর্দার কিছুটা কেটে নিয়ে পুতুলের জামা বানিয়েছে, ঠিক আছে, এই ধরনের দুষ্টুমি আমি করতাম। আর মানে আমাদের ছিল একদম মানে যা ইচ্ছে করতে পারবো সেরকম টাইপেরই অনেকটা, কি বলবো, ইমাজিনেশনের জায়গা থেকে অনেকটা মাঠ ছিল যা ইচ্ছে করবার মতো। কিন্তু যেহেতু আমার দাদু, যেটা বললাম স্কটিশ চার্চ কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন, আমাদের বাড়িতে ওই অগিলবি হোস্টেলের মানে ওয়ার্ডেনের রুলই চলতো। এই সময় আলো নিভে যাবে, মানে 10:30টার সময় সবার ঘরে আলো নিভে যাবে, নিজের বিছানা নিজে তুলতে হবে, নিজের বিছানা নিজে করতে হবে, ঠিক আছে। ঠিক ঠিক সময় স্কুল ইউনিফর্মগুলো ইস্ত্রি করে হ্যাঙ্গারি করে টাঙিয়ে রাখতে হবে, এরকম সমস্ত আমাদের নিয়ম ফলো করতে হতো। এবার সেই নিয়মগুলোর মধ্যেও কিন্তু আমি খুঁজে পেতাম যে কি করে নিজের, মানে আমি চিরকালই একটু রাত জাগতে এরকম ভালোবাসি, আমি একটু নাইট আউল। লাইট টাইট অফ হয়ে যেত 10:30, আমি একটা টর্চ জেলে নিজেই নিজের সাথে লুডো খেলতাম। মা ধরো বাড়ি ফিরেছে, দরজাটা খুলেছে, মা শব্দ পাচ্ছে কম্বলের নিচ থেকে এসে তুলে দেখে আমি নিজে নিজের সাথে লুডো খেলছি। তোরা তো দিদির সম্পর্কটা ছোটবেলায় অফুল। হ্যাঁ, এখন আমি দিদিকে ছাড়া থাকতে পারি না, ওকে এত ভালোবাসি। শি ইজ ডেফিনেটলি ওয়ান অফ মাই ফেভারিট পিপল টুডে। বাট ছোটবেলা আমরা দুজনে এত আলাদা না, দুজনকে দু চোখে দেখতে পারতাম না, সর্বক্ষণ ঝগড়া করতাম। আমার মা বলে বলে ক্লান্ত হয়ে যেত, তিতিন পলিন, এটা আমাদের ডাক নাম, যে
শেষ পর্যন্ত কিন্তু তোরাই দুজন দুজনের জন্য থাকবি, আর কিন্তু কেউ থাকবে না, আমরা কিন্তু আর তখন দুজন 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 খুন করে ফেলতে পারলে বাঁচিয়া। তিতিন ছিল একদম সেই টিপিক্যাল টিচার্স পেট হয় না, সবকিছু গিয়ে দেখো এটা করলো, দেখো ওটা করলো, দেখো এটা ইয়ে করছে, দেখো মা নাও নোংরা করে রেখেছে, সান্টা ক্লজ কিন্তু গিফট দেবে না। এগুলো আমার মায়ের সব ইয়ে ছিল, যে ঘর নোংরা করে রাখলে সান্টা ক্লজ গিফট দেবে না, না ঘুমোলে সময় সান্টা ক্লজ গিফট দেবে না, ঠিক আছে। হ্যাঁ আমি বলছি তুমি দেখো মা ও কত হ্যাংলা গিফট পাবে বলে ঘর পরিষ্কার করছে, ঠিক আছে। আমরা সর্বক্ষণ মানে আমাদের লেগে থাকতো মানে এটা এটা ওটা সেটা নিয়ে। বাট অ্যাগেন যেটা আমি বললাম যে আজকে আজকে যখন ইউ লুক ব্যাক অ্যান্ড তোর আর চিত্রাঙ্গদার সম্পর্কটা, এটা আমি জানতে চাই তার কারণ দুজন বোন কিন্তু পিঠোপিঠি প্রায় 3 বছর। পিঠোপিঠি কোথায় গো, দেখে মনে হয় পিঠোপিঠি। না তিন আমার আর আমার দাদার ধর সব ডিফারেন্স হচ্ছে 6। ও সেটা তো অনেকটা বেশি। সেইটা ভাবলে এটাকে আমি পিঠোপিঠি ভাবছি আর কি। হ্যাঁ। কখনো কখনো ফ্রেন্ড জোন ওভারল্যাপ করলেও করতে পারে, 6 বছরে যেটা হওয়ার চান্স খুব কম। রাইট রাইট রাইট। তোরা দুজন অ্যাক্টিং এর আশেপাশের প্রফেশনেই সবসময় থেকেছিস, তোদের আজকে সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে, কোথায় ইভলভ করেছে? আজকে তো আমি তো যেটা আগে বললাম আই স্ট্যান্ড বাই ইট, যে তিতিন আমার সব থেকে প্রিয় মানুষদের মধ্যে একজন, আর আমার সব থেকে প্রিয় মানুষ হাতে গোনা হয়তো 4-5 জন, তার মধ্যে একজন। তিতিনের মতো মানুষ হয় না, যেরকম ভালো অভিনেত্রী সেরকম ভালো মানুষ, সেরকম ভালো সিস্টার, সেরকম ভালো ডটার, অ্যান্ড সেরকম অনেস্ট অ্যান্ড গুড গার্ল। আমি যত আরো মানুষদের সাথে মিশেছি, অনেক মানুষের সাথে আমাদের প্রফেশনে জানোই প্রচুর, মানে আমাদের তো মানে যারা চাকরি করে তাদের কি, তারা যায় কলিগদের সাথে আলাপ আলোচনা, কখনো একটা নতুন কেউ আসে, একটা কেউ ছেড়ে যায়। আমাদের তো তা হয় না, প্রত্যেকটা শুটিং ফ্লোর নতুন গ্রুপ অফ পিপল, একটা অনুষ্ঠান নতুন গ্রুপ অফ পিপল, তাই না? আমরা কনস্ট্যান্টলি নতুন মানুষের সাথে আলাপ আলোচনা করছি। যত আমি নতুন মানুষের সাথে স্পেশালি আমার প্রফেশনে যেখানে আমি কাজ করি আমার আলাপ হয়েছে, আমি আরো রিয়েলাইজ করেছি যে আমার দিদি এবং আমার মা দুজনে অত্যন্ত খাঁটি মানুষ। আমার দিদি ইভেন উইথ অল হার জাজমেন্ট অ্যান্ড মাথা গরম, শি ইজ স্টিল ওয়ান অফ দ্য বেস্ট পিপল দ্যাট দেয়ার ইজ। মানে একটা বয়সের পর, সেটা অবশ্য বেশ কিছু বছর আগে, মানে আমি যখন ধরো কাজ করতে শুরু করি ওই 11-12 ওই সময়টার পর থেকে, একটা সময়ের পর থেকে আস্তে আস্তে এগুলো রিয়েলাইজ করি, যেগুলোর মানে আগে অর্থগুলো বুঝতাম না। এই যে সিঙ্গেল মাদারের অর্থটা আসলে কি, একটা মায়ের একটা মেয়ে, আজকে আমার যদি আজকে একটা সন্তান থাকতো বা তাহলে আমি যেগুলো করছি, যে আজকে তোমার কাছে আমি সহজ কথা ইন্টারভিউ দিতে এসেছি, এরপর আমি আরেকটা ইন্টারভিউ দিতে যাব, পরশু আমি বম্বে বেরিয়ে যাচ্ছি 31st সেলিব্রেট করতে, না পরশু আমার ক্যালেন্ডার শুট, তারপর দিন বম্বে বেরিয়ে যাচ্ছি, 7 দিন পরে ফিরে এসে আবার 2 সপ্তাহ কলকাতায় কাজ করে আবার চলে যাচ্ছি এলে। এই জীবনটা কি আমি বাঁচতে পারবো? মোস্ট প্রবাবলি না। দ্যাটস আ বিগ স্যাক্রিফাইস, বিগ। আমি আমার জীবনটাকে ভীষণ ভালোবাসি, এবং আমার মা, সবাই তো সত্যি কথা বলতে এত পোটেনশিয়ালি পায় না যে এতটা সে দুনিয়ার কাছে তুলে ধরতে পারবে। তুমি তো আমার মাকে চেনো, তুমি শতরূপাদি বলো, তোমাকে ভীষণ ভালোবাসি। শতরূপা সান্যাল সেরকম একটা মানুষ, সে গান গাইতে পারে, লিখতে পারে, সবকিছু লিখতে পারে, স্ক্রিপ্ট, কবিতা, সিনেমা বানাতে পারে, সুন্দর কথা বলতে পারে, সে মানবিক, তার শিক্ষা দীক্ষা, মানে তার দুটো ডিগ্রি আছে, ভেটেরিনারি, বোটানি। সে যেই সাবজেক্টটাকে তুলে ধরে সেটাকে ভালো করে রপ্ত করে সেটা নিয়ে আলোচনা করতে পারে, কথা বলতে পারে। সে সমস্ত কিছু তাকে তলিয়ে 2টো মেয়ে মানুষ করেছে, সেটাকে মেন করেছে, বাকিগুলোকে সেকেন্ডারি করেছে। সেগুলো তখন গিয়ে বুঝেছি। আমার তখন মনে হতো মা কেন অমুকের মতো সিনেমা বানাচ্ছে না, মা কেন তমুকের মতো এটা করছে না, কেন এতগুলো ডকুমেন্টারি করছে। যখন বুঝলাম যে সংসার চালানোর দায়টা কতটা, স্কুলে যাচ্ছি ফিস তো কেউ একটা দিয়ে দিচ্ছে, যাচ্ছি যে গাড়ি ভাড়া বাস ভাড়া কেউ তো দিয়ে দিচ্ছে, সেগুলো কোত্থেকে আসতো? সেগুলো তো সান্টা ক্লজ দিয়ে যেত না। ইনফ্যাক্ট সান্টা ক্লজে যেগুলো দিয়ে দিত সেটাও তো মাই ছিল। তখন বুঝেছি মায়ের লড়াইটা কতটা। তার আগে বুঝতাম যে মা অনেক কিছু বাবার সাথে ফাইট করে বেরিয়ে এসেছে, আর গায়ে হাত তুলবে না বলে সেখানে না রুখে দাঁড়িয়েছে, না বলেছে আমাদের গায়ে হাত তোলার থেকে আমাদেরকে প্রোটেক্ট করে নিয়েছে। এগুলো বুঝতাম যখন আই ওয়াজ এ টিনেজার, বাট when I grew up, যেটা ওই ম্যাচিওরিটি অফ লিভিংটা বলে, যখন আমার নিজের সংসার হলো, মানে নিজে একা থাকতে শুরু করলাম, আই রিয়েলাইজড ইট মাচ মোর স্ট্রংলি। আমার মা শতরূপা সান্যাল অত, যেটা বললাম, রঘুন ঈশ্বর সবাইকে দেয় না, ভরে ভরে দিয়েছে, কিন্তু মা কতটা স্যাক্রিফাইস করেছে আমাদের 2 বোনকে বড় করার জন্যে। এবং আমি সেই জীবনটা, মানে কি বলবো, আমি সেই স্যাক্রিফাইসটা নিজে কখনো করতে পারবো কি পারবো না আমি জানি না।
এই এত এত এই বয়স অব্দি তো পারিনি, আর ভাবিও না এখনো পর্যন্ত যে ইমিডিয়েটলি আই হ্যাভ টু স্যাক্রিফাইস অন মাই লাইফ অর মাই ওয়ে অফ লিভিং, বাট আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর মাই মাদার। অ্যান্ড আমার দিদির কথাও যেটা আমি বলি যে চিত্রাঙ্গদা, আমি অনেক যেটা বললি প্রথম সিরিয়ালটাই ছিল একটা কিংবদন্তি, আমি সিরিয়ালটাকে কিংবদন্তি বলছি, হ্যাঁ এক্ষুনি আমার মাথার উপর চেপে নিজেকে বলছি না। আর তুই বলিস নি, আমি বলেছি, সেটাকে তুই রেফার করেছিস। কিন্তু আমার তো প্রশংসা শুনতে খুব ভালো লাগে, আমি নাও করি। না না, দেখ যার প্রশংসা এখানে হচ্ছে তার নাম রবি ওঝা, সে আমার গুরু। তিনি তো মানে ছেড়েই দাও, ওটা আরেকটা টপিক, উইল কাম টু দ্যাট লেটার। মানে ওনার জন্য সবকিছু আমি তো বলি, এখনো বলি, কিন্তু মানে ওটা তো আমি তো প্রথম কাজ থেকেই জনপ্রিয়। আমার কিন্তু অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না, মানে কানেক্টটা কাকতালীয় ভাবে হয়ে গিয়ে এটা হওয়া। এবং কিন্তু চিত্রাঙ্গদা অনেক কম বয়স থেকে, আই থিঙ্ক ক্লাস 6-7 থেকে শি ওয়াজ শিওর যে ও অভিনেত্রী হবে, ও অভিনয় এই জগতে কাজ করবে, ফিল্ম জগতে কাজ করবে। এবং আমার জন্য এটা অনেকটা তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যায়, ঠিক আছে, শুরু হয়ে যায়। শুধু তাই নাই যে মানুষের অ্যাকসেপ্টেন্সটা, জনপ্রিয়তাটা, সেটাও খুব তাড়াতাড়ি চলে আসে। চিত্রাঙ্গদার এত বছরে আমি কখনো এতটুকুই ইনসিকিউরিটি দেখিনি আমাকে নিয়ে। ও চিরকাল ওর বোনকে নিয়ে ভীষণ গর্বিত। কোনোদিনও এটা আমাকে বলেনি যে তুই আমার স্বপ্ন নিয়ে এলি। অঘবতী সুন্দরের অডিশনটা তো ও দিতে গেছিল, আমি তো ভুল করে গেছিলাম মানে আমাকে নিতে গেছিল, আমরা একটা গাড়ি ব্যবহার করতাম। এবং আমাকে তো চিরকালে একটু মানে বড় সড়ো দেখতে, তো আমাকে ওরা ভেবেছিল আমি অডিশন দিতে এসেছি, এবং দি অডিশন, ওটা অ্যাকচুয়ালি ছিল বোকোতা কয়ের অডিশন। এবং ওরা যখন কল ব্যাক করে, অবভিয়াসলি মা সেটা আমার জন্য অ্যাপ্রুভ করেনি, আমার তখন 10-এর পরীক্ষার সামনে। তার কিছু মাস পরে অঘবতী সুন্দরের অফারটা আসে, যেহেতু মন্দিরা ম্যাম অলরেডি আমাকে ওই দিন দেখেছিলেন, ওনার খুব ভালো লেগেছিল, এবং মনে হয়েছিল যে হ্যাঁ ম্যান্ডি, ওনার মনে হয়েছিল ক্যারেক্টারটা আমাকে যাবে। কোনোদিনও না এইসব। আমি যখন এই ইংলিশ সিরিজ দেখি, জে কেলি বলে একটা ছবি দেখলাম আগের দিন, এই যে বিলি ক্রুদুপেশকে বলছে ও তুই আমার রোলটা নিয়ে নিয়েছিলি, আমার নিজের দিদি কোনোদিন আমাকে এই কথাটা বলেনি, কোনোদিন বলেনি। ওই জন্য তুমি বলছি চিত্রাঙ্গদার মতো মানুষ হয় না। এবং ওকে আগলে রাখা, আদর করা, প্যাম্পার করা। ও যখন বম্বেতে থেকে স্ট্রাগল করছে, 3টে বন্ধুর সাথে তখন মিলে থাকতো, শুদ্ধ যখন শিফট করেছিল, যত রকম ভাবে আমি আর মা সাপোর্ট করতে পারি, এখন আমি বলতে পারছি ক্যামেরা, ওকে তখন বললে হয়তো রেগে যেত, এখন বললে হয়তো আমার আদরই করবে, যে ওর ধরো কিছু দরকার, ও তো আমার থেকে বড়, আমার থেকে চাইতে পারতো না ফিনান্সিয়ালি, শি ফেল্ট, মানে হয় না একটা, তো দিদি না, ও কি করে আমার থেকে চাইবে। ও মাকে বলতো, মা আমায় বলতো, আমি বলো তুমি বলো না, তুমি বলো না আমি দিয়ে দিয়েছি, তুমি বলো না এই মাসের ইয়েটা আমি ওকে হেল্প করে দিলাম বা ইয়ে করে দিলাম টিলাম। এখনো যথেষ্টই সেলফ সাফিসিয়েন্ট, ইন্ডিপেন্ডেন্ট ছবি করে, থিয়েটার করে সেলফ সাফিসিয়েন্ট অভিনেত্রী বম্বেতে হাতে গোনা আছে। চিত্রাঙ্গদা তার মধ্যে একজন। ওর ছবি আই এম নট অ্যান অ্যাক্টর, ও নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে ওটাতে অভিনয় করেছে, দুজনেই লিড। এবং ছবিটা আদিত্য কৃপলানি, সেটা নিয়ে এখন প্রচুর ফেস্টিভ্যালে জার্নি করছে। সামনেই ছবিটার ভারতবর্ষ এখানেও রিলিজ হবে, আমি আশা করছি মানুষজন দেখবে। মানব কলের সাথে নাটকও ও তো করেছে, ও তো এর সাথে করেছে, মাকরান দেশপান্ডের সাথে নাটক করেছে, সৌরভের ছবিটা করলো এখন। হ্যাঁ সেগুলো তো মানে ক্রমশ প্রকাশ্য, এটা কি আমাদের বলার কথা? আমি বলে সৌরভ আমার বন্ধু না, বাট মাই হোল পয়েন্ট ইজ যে ওর যে গোটা জগৎটা, দুটো মানে আমাদের জগৎ দুটো তো একটু আলাদা, দ্যাট হ্যাজ নেভার বিন আ কনফ্লিক্টিং পয়েন্ট টু লাভ ইচ আদার অর অ্যাপ্রিসিয়েট ইচ আদার। মেবি অনেক বছর ধরে আমাদের একটু সময় লেগেছে অ্যাডজাস্ট করতে, এটা বুঝতে যে দুটো মানুষকে আইডেন্টিক্যাল হতে হয় না একে অপরকে বোঝার জন্য, ভালোবাসবার জন্য। আমরা মেনে নিয়েছি আমরা আলাদা, আমরা আমাদের ডিফারেন্সটাকে নিয়েই ভালোবাসি। মানে we are not trying to, মানে এই যে ভিজুয়ালি বললে শাবানা আজমি রেখা ভিজুয়ালের বন্ধুত্বটাকে আমরা ডিনাই করছি না। অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে লাইক আই সেড, I can't imagine my life without Titin. She's definitely love of my life. মানছি দাদু দিদা রয়েছেন, কিন্তু তাও 3জন মহিলা হঠাৎ একা হয়ে গেল, 2টো বাচ্চা এবং একজন মহিলা। তাতে কি চারপাশে হিংস্র জন্তুদের আনাগোনা বেড়েছিল সেই সময়? ইফ ইউ ক্যান রিমেম্বার। মানে কি বলতো, আমরা এমন একটা দেশে থাকি না, মানে আমাদের তো সিভিক সেন্স কম, বেসিক আইডিয়া অফ কি কাউকে বলা অ্যাপ্রোপ্রিয়েট কি নয়, এই তো এই ধ্যান ধারণাগুলো একটু কম। যেমন কেটে বলে তুই কি কালো হয়ে গেছিস, তুই কি মোটা হয়ে গেছিস, আমরা তো এইভাবে কথা বলে থাকি না। ছোটবেলা আমার কাছে এটাই স্বাভাবিক ছিল। আজকে যখন পুরো দুনিয়ার দরজাটা খুলে গেছে, এত সোশ্যাল মিডিয়া আলোচনা, পডকাস্ট, বই খাতা নিয়ে, এখন তখন বুঝতে পারছি আরে এটা তো ঠিক ছিল না।
ঠিক সেই রকম ভাবেই তখন না ডিভোর্স ব্যাপারটা এত কমন ছিল না, ঠিক আছে? এখন যেরকম মানে ডিভোর্সটা মানে আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের হচ্ছে না, তোমরা পারছো না, ডিভোর্স করে না। তখন ইট ওয়াজ লাইক ওদের বাড়িতে একটা ডিভোর্সই থাকে, মানে একজন ডিভোর্স, ঠিক আছে, উনি একজন ডিভোর্সি মহিলা, মানে কেউ জানতে পারলে তাকে সিনেমা লিখে দেওয়া হবে সেরকম আর কি, তিনি ডিভোর্স। তাও আবার অল্প বয়সী মহিলা, সে ডিসিশন নিয়েছে সে ডিভোর্স নেবে। এবং আমার মনে আছে মানে আমার ক্লাসে, আমি তখন বাবা 1 পড়ি, ঠিক আছে, আমার ক্লাসে নতুন কোনো ছেলে মেয়ে এলে কিছু দল ছেলে মেয়েরা তারা সে নতুন ছেলে বা মেয়েটাকে মানে আমাকে পরিচয় করে জানি তারপরে ওর মা ডিভোর্স, ঠিক আছে, মানে দ্যাট ওয়াজ এ টপিক। কারণ বাকি সবার মা বাবা জোড়াই ছিল, এমনও ছিল ধরো কারণ বাবা দেওঘরে চাকরি করে, বাট দ্যাট ওয়াজ ইনসিকিউর করেনি এই এরকম এরকম করছে? আমি বলে লোকে আমাকে জাজ করবে, আই থট ইট ওয়াজ ভেরি কুল। জাজ করলে কিছু করার নেই, যাক। আমার চিরকাল তুই তো বুঝতেই পারছিস না ব্যাপারটা, তুই তো আমার চিরকালই কোনো কিছু যেটা আমাকে আলাদা করে সেই ট্যাগটা হ্যাজ নেভার মেড মি ফিল ব্যাড, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মা সবকিছু এত সুন্দর সহজ করে বোঝাতে পারে ডিভোর্সটা কি, এবং আমরা কেন আলাদা এসে থাকছি, কেন দাদু শুনে দিদামার কাছে এসে থাকছি আর ওখানে থাকছি না, এগুলো মা খুব খুব সহজ করে বোঝাতে পারতো, ঠিক আছে? মা খুব যেই জন্য না কোনো কোনো কোয়েশ্চেন বা কিছু থাকেনি। মানে আমি যখন ওই সময় যখন আমি 1 পড়ে, আমি একবার এটা কোনো শিখিয়ে দেওয়ার ডায়লগ নয়, মানে মা যা বুঝিয়েছিল সেখান থেকে হয়তো কোথাও না কোথাও আমার অবজারভেশন থেকে বলা কথা। একজন একটা মাসি আমায় জিজ্ঞেস করছিল যে বাবার কথা মনে পড়ে না? হ্যাঁ, আমি তো বলছি যে তুমি আমার মার নাম শতরূপা সান্যাল, আমার বাবার নামও শতরূপা সান্যাল। এটা আমি ক্লাস 1 এই কথাটা বলেছিলাম। এটা কারুর শেখানো কথা না আমার বাড়িতে। আমার মা কোনোদিন আমাদেরকে শেখায়নি যে উৎপলেন্দু চক্রবর্তীকে অস্বীকার করো বাবা হিসেবে। উনি কোনোদিন এই কথাগুলো আমাদের মুখে ফিট করে দেয়নি। এগুলো আমাদের নিজেদের অবজারভেশন, আমরা যেই জীবনটা বেঁচেছি, আমরা মাকে যতটা কষ্ট পেতে দেখেছি, অত ছোট হলে, এটাই আমি বলছি না মানবিকতা, অত ছোট হলেও মায়ের গায়ে কেউ হাত তুলবে, মাকে কেউ কাঁদাবে, মা কোনায় দাঁড়িয়ে দিনের পর দিন কেঁদে যাবে, এটা স্বাভাবিক নয়। এইটুকু জানতাম, এইটুকু এখনো জানি। মাকে কেউ কাঁদালে, কষ্ট দিলে, সেটা যদি আমরাও কেউ হই, আমরা অপরাধী। মাকে কাঁদানো যাবে না, ইট ইজ আগেনস্ট রুলস অ্যান্ড ল। এটা অনেক কম বয়সেই আমি বুঝে গেছিলাম, অ্যান্ড মি অ্যান্ড তিতিন উই স্টাক বাই ইট থ্রু অ্যান্ড থ্রু। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, বেড়ে ওঠার সময়ও ইউসি কখনোই চেষ্টাও করেনি সেভাবে, মানে সে আমাদের কোনো রকম ভাবে সাংসারিক সাহায্য করা, সাপোর্ট করবার বা থাকার, এমন না কিন্তু যে মা কখনো আটকে ছিল যে দেখা করতে দেবো না বা কিছু। অনেক বছর পর, মানে যেই সময় অঘবতী সুন্দরী চলছে, মানে তখন একবার একটা তাও যোগাযোগ হয়েছিল। বাট ওয়াইল আই ওয়াজ গ্রোয়িং আপ, তখন মানে ওনার মানে চেহারাটা কি সেটাই আমার ভালো করে জানা ছিল না, বিকজ দেয়ার ওয়াজ সো ল্যাক অফ হিজ এক্সিস্টেন্স। কিন্তু ওই কিছু কিছু সেন্সারি ফ্যাক্টর থাকে না আমাদের শরীরে, সেটা কিন্তু আমাদের থট প্রসেসের থেকে অনেক বেশি স্ট্রং। মানে উনি তো প্রচন্ড, মানে উনি তো অ্যালকোহলিক ছিলেন, আর এই যে দেখবে যেটা নর্মাল মানে অ্যালকোহলের উইস্কি টিস্কি যেটা স্ট্রং গন্ধ হয় না, মানে ওয়াইন টাইনের হয় না কিন্তু, ঠিক আছে, ওই অনেক মদ খেলে যেটা দেখবে মানে পোশাক টোশাক সব থেকে একটা গন্ধ বেরোতে শুরু করে, ওই গন্ধটা কিন্তু আজও আমি যদি কোথাও পাই আমার কিন্তু মানে অসুবিধা হয়ে যায়, আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। কারণ ওটার মানেই ছিল এরপরে অশান্তি হবে, এরপর অশান্তি হবে, এরপর কুৎসিত কিছু হতে চলেছে, মানে ইনস্টিংক্টিভ, এটা কি olfactory memory নাকি একটা বলে ওই জিনিসটা, সেটা। এবং আমি যখন ধরো ফাইনালি থেরাপি শুরু করি, which was like some years ago, আমি সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের কথা বলছি না, থেরাপি, প্রপার থেরাপি, টক থেরাপি, কিছু বছর আগে যখন শুরু করি, তখন আমি রিয়েলাইজ করি যে যেটা তুমি বলছো না যে তুমি কিছু ফিল করোনি যে তোমরা 3টে মানুষ হঠাৎ একা হয়ে গেলে, বাচ্চাদের নয়, আমাদের কনসিয়াস মাইন্ড অতটা অ্যাক্টিভলি কাজ করে না, কিন্তু সাবকনসিয়াস কিন্তু যা টের পাওয়ার ঠিক টের পায়। তো অনেক ট্রমা বলো, অনেক ভয় বলো, এই যে মা ঘর থেকে বেরিয়ে গেলেই তখন আমরা হাউ হাউ করে কাঁদতাম দুজন, তখন আমাদের তখন অনাথ মনে হতো। এবার এগুলো আমার কিন্তু মেমোরিতে নেই, মায়ের মুখে শুনি, কিন্তু যখন টক থেরাপিতে থেরাপিস্টের সাথে কথা বলতে শুরু করলাম, তখন ওগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করলো যে হ্যাঁ, মা এমন একটা মানে ছাতা মাথার ওপরে, যে ওইটা হালকা একটু সরে গেলে মা কষ্ট পাচ্ছে বা মা দুর্বল হয়ে যাচ্ছে, এগুলো কিছু একটা হলেই মানে আমার আর তিতিনের একটা বিশাল প্যানিক কাজ করতো। আমার তো করতো, আমার এখনো করে ইনফ্যাক্ট, যে মানে মায়ের এতটুকু কিছু হলে আমার
ইমিডিয়েটলি মানে পুরো মানে মাথার উপর থেকে আকাশ, পায়ের নিচ থেকে জমি সব সরে গেছে ইমিডিয়েটলি। আঁকাটা কবে পেলি এবং কিভাবে? আঁকাটা প্রথমবার আমি পেয়েছিলাম একজনের বাড়িতে, মা নিয়ে গেছিল, তখনও মানে আমার তখন আড়াই বছর বয়স, 3ও হয়নি, মানে ওদের সেপারেশন হওয়ার আগে একজনের বাড়িতে আমরা গেছিলাম এখানে গোল পার্কে, এবং বাই দ্য টাইম ওরা গল্প করছিল আমি তাদের ফ্রিজটা প্রচুর কালার দিয়ে ফাঁকিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, গাছ টাছ এঁকে। এবং আমার মা খুব আশ্চর্য হয়েছিল, তারাও খুব আশ্চর্য হয়েছিল, অবভিয়াসলি মা ক্ষমা চেয়েছিল তাদের ফ্রিজটা, নতুন ফ্রিজের উপরে আমি সাদা ফ্রিজের উপরে গাছ টাছ পাখিটাকে এঁকে দিয়েছি, যে আমায় কোনোদিন খাতা কলম দেয়নি ছবি আঁকার জন্য, না এতটাই ছোট এতটাই ঘেরে যে মানে তখন আঁকেনি, যে মানে এটা এটা আমার এতটাই স্বাভাবিকভাবে ইনস্টিংটিভলি আসে ছবি আঁকা বা কিছু একটা ক্রিয়েট করা। সো তারপরে ওরাও তখন বলেছিল যে ওই ওই পিসিরাও তখন বলেছিল যে ওকে, ওর কিন্তু আঁকাটা তোমরা দেখো, ও কিন্তু শিল্পী হবে। মা তখন মেনলি এম্বারেসড, বাট পরে মা সেটাকে যথেষ্ট নার্চার করেছে যত রকম মানে আমি তো ঘর পর্যন্ত রং করতাম, ঠিক আছে, আমি যে ঘরটাতে থাকতাম যখন আমরা সবাই একসাথে থাকতাম সেটা পর্যন্ত আমি নিজে রং করতাম, দেয়ালে ছবি আঁকতাম, আমার মানে বাড়ির এন্ট্রান্স দরজাতে। আমি ফার্স্ট তোর আঁকা দেখি হচ্ছে উপলদার বাড়িতে, চন্দ্রবিন্দুর একটা শো এর সময় তুই একটা ইয়ে তৈরি করছিলি, একটা কোলাজ বা কিছু একটা প্রিপেয়ার করছিলি। আমি বললাম, এত ভালো আঁকা কে এঁকেছে? তখন তোর নাম বললো। সো আঁকাটা কি ক্যাথারসিসের মতো ছিল, একটা মুক্তির জায়গা, একটা যেখানে পলিন আদুরে সেটা সব রকম মানে আঁকা, ক্রাফট, ক্রিয়েটিং এনিথিং। এবং আজকের দিনে দাঁড়িয়েও সেটাই, মানে মিনিয়েচারটা কবে পেলি? মিনিয়েচারটা আরো পরে, ঠিক আছে, মিনিয়েচারটা হচ্ছে মোরলেস ফার্স্ট ইয়ার কলেজে। আমার চিরকালই ছোট ছোট জিনিস ভালো লাগে, ঝুলন সাজাতে ভালো লাগে। ইনফ্যাক্ট তোমার ইন্ডিয়ান ঝুলন তো ধর আমাদের জেনারেশনের সময় অবসলিউট হয়ে গেছে, আমার জেনারেশনে হয়নি। আমার মা হচ্ছে আলটিমেট এইসব ব্যাপারে প্রস্তুত হয়ে যেত। আমি কোনোদিন ঝুলন করিনি। নদী আসছে, গাছ আলো সব করে তারপর প্যান্ডেল করতাম ওড়না দিয়ে। যাই হোক, সো তোমার যখন এখানে যে নেহেরু মিউজিয়াম আছে না, যে ডলস মিউজিয়ামে গেলেও ওখানে তোমার রামায়ণ এগুলো সব বিয়েতে পুতুলে পুতুলে করা আছে। আমি না ওই ঘরটা ছাড়তামই না, ওগুলো কিন্তু এক ধরনের মিনিয়েচার, সব সিন ক্রিয়েট করা আছে। কিন্তু তখনও বোঝবার মতো বয়স ছিল না যে এটা একটা হবি হিসেবে একসেপ্ট করা যায়। ভারতবর্ষে এটা আদৌ কোনো হবি নয়। আমি ফার্স্ট ইয়ার কলেজে লিয়ঁ বলে একটা শহরে গেছিলাম ফ্রান্সে, ঘুরে বেড়াচ্ছিলাম, হেঁটে বেড়াচ্ছিলাম, হঠাৎ একটা মিউজিয়াম চোখে পড়লো। মিউজিয়ামটার নাম अगेन পার্টন মাই ফ্রেঞ্চ, ঠিক আছে, সাম সিনেমা থেক মিনিয়েচার মিউজিয়াম এরকম একটা ছিল। একটা তলা হচ্ছে যেখানে তুমি গেলে পাগল হয়ে যেতে, সব সিনেমা মেমোরেবলিয়া। মানে সেখানে একটা ধরো দেয়াল আছে শুধু, মানে জলি থেকে শুরু করে জ্যাক নিকলসন সব নানান রকমের মাস্ক, যেগুলো ওরা ইয়েদের পড়ায়, বডি ডাবলদেরকে পড়ায়, ঠিক আছে, মেলানোর জন্য। আর সে টার্মিনেটর থেকে শুরু করে ইটি ফিটি সব ছবির কিছু না কিছু মেমোরেবলিয়া রয়েছে, যে কেউ মাস্ক দিয়েছে, কেউ এটা দিয়েছে। তারই উপরতলায় শুধু মিনিয়েচার মডেল, এক একটা বড় বড় কাঁচের ঘর একজন আর্টিস্টেরই। আর সেখানে কোথাও ক্যাফে তৈরি করা, কোথাও পাব তৈরি করা, কোথাও একটা থিয়েটার তৈরি করা, কোথাও চার্চ, কোথাও একটা অমুক ঘর। আনলাম, এটা তো দারুণ জিনিস, এরম তো কোনোদিন দেখিনি। আর সেগুলো যত ছবি তুলছি, ছবিটাতে দেখে মনে হচ্ছে সেটা জ্যান্ত, সেটা আসল, যেন একটা রিয়েল ঘর, কোনো মিনিয়েচার ঘর নয়। এবং আমি ফিরে আসবার পরে এটা নিয়ে, তারপর ফিরে আসবার পরে ইনফ্যাক্ট ওইখান থেকে তারপরে আমি পরের যে ডেস্টিনেশনটা ঠিক করলাম, আমি যেরকম বললাম প্রচুর সোলো ট্রাভেল করি, হ্যামবার্গে আরেকটা মিনিয়েচার মিউজিয়াম আছে, ওটাকে টার্গেট করলাম, গিয়ে ওটা দেখলাম, ওটা দেখেও মুগ্ধ। লিয়নটার মতো অত সুন্দর না হলে এটা অপূর্ব, শহর করা, ছোট ছোট ইয়ে করা, পুরো হ্যামবার্গের গ্রাম টামগুলো, মানে ওখানে আশেপাশে যা গ্রাম আছে সেগুলোর মিনিয়েচার করা রয়েছে। ফিরে এসে একটা অ্যাটেম্প নিলাম, খুব বাজে হলো একটা। এখানে তুই জিনিসপত্র কাঁচামাল পেলি কোথায়? প্রথমে কিছু পাইনি, প্রথমে একটা জুতোর বাক্স দিয়ে বানিয়েছিলাম একটা ক্যাফে, হাত থেকে যা পাই একটু ম্যাগনেট থেকে জিনিস টিনিস খুলে ঠুলে দুল টুল এই সমস্ত দিয়ে হাতের এই DIY করে একটা ছবি আছে, খুব বাজে ছিল, নট প্রফেশনাল এট অল। বাট পরে আমি ভাবি যে এটা নিয়ে একটু ডেফিনেটলি কাল্টিভেট করব। আমি প্রথম সাপ্লাই খানিকটা মিনিয়েচার বানাবো বলে কিনে আনি হচ্ছে US থেকে। ওখানেও লেডি থর্নের একটা মিউজিয়াম আছে শিকাগোতে, সেটা হচ্ছে আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো, বিরাট ওই বিল্ডিংটা, যেটা আমার প্রিয় আর্ট মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড। ওর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে লেডি থর্নের মিউজিয়াম। তিনি শুধু মিনিয়েচার রুমস বানিয়ে গেছেন, ঠিক আছে। আর তিনি কিন্তু মানে সমস্ত আলাদা কার্পেন্টার ছিল, লাইটিং এর অন্য একটা মানুষ ছিল, করে সেগুলো করে গেছে। এবার আমি তাতে দেখলাম কোন জিনিসগুলো সোর্স করতে হয়, কোন জিনিসগুলো আমি বানাতে পারবো, এবং পুরো ওইটাকে মানে ডিকোড করলাম।
Then when I came back and I actually আমার একটা ডল হাউস ছিল, সেটাতে made an attempt to make the room of Sherlock. I was successful. My success এটা হচ্ছে ওইটা, ফোনে ছবি তুলে জ্যান্ত মনে হতে হবে, যে জ্যান্ত মনে হলো বাস, তারপর থেকে নো লুকিং ব্যাক, বানিয়ে চলেছি। এখন তো কত কিছু ইনোভেট করি, কত কিছু বানানোর লোক পেয়ে গেছি, তাই না? ওটাকে মানে জাস্ট, এখন শুধু তাই না, এখন আমি দেখি মানে আমাদের দেশে আরো ছোট কমিউনিটিটা মিনিয়েচারিস্টদের, বাট আচ্ছা বানায় তৈরি হচ্ছে আস্তে আস্তে। বানায়। আমি ইনফ্যাক্ট তোমার ওই যে ভদ্রলোক অনেকেই মানে নামে চেনে চন্দ্রশেখর বাবুকে, বন্ধন ব্যাংকটা উনি মানে কি বলবো নিজের হাতে পুরো তৈরি করেছেন, গড়েছেন এন্ড এভরিথিং। আমি মিনিয়েচারটা নিজের জন্যই বানাই। এটা এমন একটা জায়গা যেটাকে আমি কমার্শিয়ালাইজ সত্যি করতে চাইনি। অনেকেই জিজ্ঞেস করেছে ডু ইউ সেল ইট অর এনিথিং, আই এম লাইক না। তারপর কি বলতো, যখনই আমরা দেখো কাউকে কিছু বিক্রি করছি, যে আমরা ছবি করছি বা টেলিভিশন করছি, সর্বক্ষণ মাথায় রাখতে হবে তার কেমন লাগবে, অমুকের কেমন লাগবে। আই রিয়েলি ওয়ান্টেড টু হ্যাভ আ মিডিয়াম, একটা আর্টের মিডিয়াম যেখানে এত জবাবদিহি নেই। আমার মনে হয়েছে আমি করেছি, আমার ঘরটা এরকম, আমার ঘরটা অগোছলা বানিয়েছি আমি, হ্যাঁ। অ্যান্ড আই লাইক মেকিং লিভড ইন রুমস। আমার ওরকম ইন্টেরিয়ার ডিজাইনের রুম বানাতে ভালো লাগে না। সো ওরা আমাকে অ্যাপ্রোচ করে ওদের ওনার বন্ধন ব্যাংকের টিম থেকে, যে উনি রিটায়ার করছেন এবং আমরা ওনাকে ওনার যে প্রথম ক্যাবিন যেখান থেকে উনি কাজ শুরু করেছেন, সেটা আমরা ওনাকে একটা মিনিয়েচার উপহার দিতে চাই। আমি প্রথমে গাই করলাম যে না আমি তো ইয়ে করি না, কমার্শিয়ালি করি না। তো আমি বলছি এটাকে ওইভাবে দেখছেন কেন ম্যাম, একটা ট্রিবিউট হিসেবে দেখুন। তারপরে আমি বললাম যে না, তারপরে ওরা একটা অঙ্ক বললো, মিথ্যা কথা বলবো না, যেটার পরে আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমরা চটিবাটিও নিয়ে যাও, ঠিক আছে, নো প্রবলেম। বাট মজার ব্যাপারটা যে আমি বললাম আমি করবো একটা শর্তে, আমি এরকম ঘর ডিটো বানাবো না। উনি যখন শুরু করেছিলেন ওই সময় উনি কি কাগজ পরতেন, কি চা খেতেন, ওনার কুলগুরুকে বা গুরুজিকে কাকে মানেন, রবীন্দ্রনাথকে মানেন নাকি অন্য কাউকে মানেন, অন্য কেউ আছে যার মা বাবার একটা ছবি দাও, এই দাও। এসিটা চলতো নাকি চলতো না, তখন কেমন এসি ছিল, করে একদম ওই সময় মানে ওনার ডেস্কের চেয়ার, পেছনে হচ্ছে কাগজের স্তূপ যেরকম থাকে, মানে কোনো অর্ডারে নয়, সামনে হচ্ছে পুরস্কার গুলো রাখা রয়েছে, যেগুলো যেখানে পেয়েছেন, যেখান থেকে যা পাওয়া গেছে সমস্তটা আমি ইয়ে করে ওনাকে একটা ইয়ে বানিয়ে দিলাম। এবং এই কিছুদিন আগেও করে আমি পাঠিয়ে দিলাম। এবং মজার ব্যাপারটা হচ্ছে ওই সময় আমার গল ব্লাডার রিমুভ হয়েছিল, আমার সার্জারিটা হয়েছিল, এবং আমি এসেই মানে আমার ফিনিশিং এ আমি আবার লেগে গেছিলাম কাজে, এবং ওটা দিয়ে তারপরে ফুল বডি গ্র্যাশ, ঠিক আছে, ওটা পাঠিয়ে দেওয়ার পর এই রিসেন্টলি আমার বন্ধু উনি একটা মিটিং এ গেছিলেন চন্দ্রশেখর বাবুর সাথে, এবং আমাকে বললো যে তোর ওই মিনিয়েচার মডেলটা ওনার এখন যে কেবিন, উনি এখন বোধহয় বোর্ড অফ ডিরেক্টরস এ আছে, ঢুকতেই সাজিয়ে রাখা আছে ইয়েতে। এবং এগুলো আমার কাছে অনেক বড় পাওনা। ওই জন্য আমি নিজের এই শিল্পী সত্তাটাকে, বিং আ মিনিয়েচারিস্ট, এটাকে আমি আদারওয়াইজ কমার্শিয়ালাইজ করতে রাজি নয়, আনটিল অ্যান্ড আনলেস কেউ আমাকে সেই ক্রিয়েটিভ লিবার্টিটা দিচ্ছে যেখানে আমার নিজেকে কার্টেল করতে হবে না। তো প্রথম কাজ, প্রথম ডিরেক্টর রবি ওঝা না, আমার প্রথম ডিরেক্টর শতরূপা রান্নাল। আর সেটা ছাড়, আমি বলছি মেগা টেলিভিশনে অঙ্গবধূ। হাউ ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স অফ অঙ্গবধূ সুন্দরী? কারণ আমি জানি আমাদের দর্শকরা অঙ্গবধূ সুন্দরী নিয়েও জানতে খুব চাইবেন। অঙ্গবধূ সুন্দরী আমার জীবন পাল্টে দিয়েছে, সেটা সবাই জানে। মানে আমি এটাকে একদম স্বীকার করি যে আমার হয়তো এই প্রফেশনে থেকে যাওয়া হতোই না যদি অঙ্গবধূ সুন্দরী না হতো। এবং আমি গল্পটা অলরেডি বললাম, আর রিপিট করবো না, যে কাজটা কি করে পাওয়া। এবং কিন্তু যখন কাজটা শুরু হয় না, মানে আমি তার আগে কখনো এরকম এত বড় স্কেলে প্রফেশনালি কিছু করিনি, হ্যাঁ। তো আমার জন্যে একটু ওভারওয়েলমিং ছিল তো বটে, তবে প্রচুর অভিজ্ঞতা হয়। ওই 2 বছর ওয়াজ আমার জন্যে লাইফ চেঞ্জিং ইন এভরি ওয়ে। এক তো হচ্ছে আমি অভিনয়কে ভালোবেসে ফেলি, যে ভালোবাসাটা আমার তার আগে ছিল না, ঠিক আছে, হ্যাঁ। আর ওয়ান অফ মেনি থিংস ছিল, সেটা যে এত ভালো লাগার, ভালোবাসার হতে পারে। ওই যে ট্রান্সটা, when you're playing a character, ওই যে ট্রান্সটা যেটাতে চলে যায়, সেটার জন্য আমি শতবাজি হাঁটতে রাজি, ঠিক আছে, জাস্ট টু বি ইন দ্যাট মোমেন্ট, যেখানে মানে তুমি তো জানোই ফর শিওর আমি কি বলছি, যেখানে আমি থাকি না, আই বিকাম সামথিং। অ্যান্ড এই পুরো একটা অন্য জগৎ, একটা অন্য জীবনের কিছু সেকেন্ডের জন্য হলে, কিছু ফুরসতের জন্য হলো ওই জীবনটা আমার হয়ে যায়। এরকম করে কতগুলো জীবন যে বাঁচতে পেরেছে, আই ও অল অফ দ্যাট টু ললিতা, আই ও অল অফ দ্যাট টু অঙ্গবধূ সুন্দরী। আমি খুব লাকি ছিলাম যে আমার প্রথম প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট ছিল অঙ্গবধূ সুন্দরীর মতো, উইচ ওয়াজ ভেরি ওয়েল লাভড বাই এভরিওয়ান। মানে গ্রামেগঞ্জ থেকে এমনকি হিন্দিতে পর্যন্ত রিমেক হয়েছিল, সসুরাল গেন্দা ফুল মনে হয়। অ্যাবসলিউটলি, সসুরাল গেন্দা ফুল, ঠিক। যে মানে ওটা যা ভালোবাসা পেয়েছিল, মানুষ যা ওটাকে ভালোবাসা দিয়েছে। এবং আমার দিদা তো আমার
ভীষণ প্রাণের মানুষ ছিলেন। মানে আমার ইনফ্যাক্ট এই যে বাড়ি করেছি দিদার নামে, বাড়ি করেছি দিদা, এতটাই আমার ভেতরে। দিদা যে চলে যাওয়ার আগে মানে দেখে যেতে পেরেছেন আমার কাজ, আমার জনপ্রিয়তা, অ্যাকসেপ্টেন্স, এটা আমার কাছে খুব 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 বড় পাওয়া, খুবই বড় পাওয়া। ধরুন আমার আমার দিদা ওরকমই, আমার মা তো ক্লাস ক্লাস না 6 বছর বয়স থেকে গান শিখতেন, দিদাই নিয়ে যেতেন। তো আমার দিদার খুব ইচ্ছে ছিল মায়ের গানের রেকর্ড বেরোবে, মানে তখন তো রেকর্ডে তো মা ভেবেছিল, মানে দিদা ভেবেছিল মা বড় হলে মায়ের রেকর্ড বেরোবে গানের, এবং মায়ের নানান জায়গায় ওই কাগজের ছবি বেরোবে, ইয়ে বেরোবে, এবার সেগুলো সবই পরে হয়তো অন্যরকম ভাবে মায়ের চিত্র পরিচালনায় হয়েছে। কিন্তু আমার ওগবধূ সুন্দরীতে যে ওই ঘরে ঘরে নাম যেটাকে বলে আর কি, ন্যাশনাল অ্যাওয়ার্ড তো আর ঘরে ঘরে পৌঁছয় না না, ওটার একটা সম্মান আছে, ওটা সম্মান মর্যাদা আছে। ঘরে ঘরে নামটা কিন্তু ওইটা ওটা যেটা যেটা একটু কমার্শিয়াল কাজ না হলে হয় না, এটা তো ফ্যাক্ট, মানে এটা তো। আর তার উপর ক্যামেরার সামনে পিছনে সমুদ্রের পার্থক্য অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। মানে ধরো একই ছবি করে যে হিরো বা ডিরেক্টর পুরস্কার পাচ্ছে, হিরোকে নিয়ে মাতামাতি অনেক বেশি হয় ডিরেক্টরের থেকে, সেটাই নিয়ম। তবে ওইটা মানে আমার দিদার ক্যান্সার হয় তারপর, এবং অনেক তাড়াতাড়ি চলে যান, যতটা না যে মানে ওইটা ছিল আমার জীবনে সব থেকে আঘাত করা সময়। তার কারণ আমার জীবনে অত কাছ থেকে দেখা প্রথম মৃত্যু আমাদের সবার জীবনে একটা আসে। দিদার চলে যাওয়াটা ছিল আমার কাছ থেকে দেখা প্রথম মৃত্যু। আমি তখন ক্লাস মানে 12-এর পরীক্ষা দিচ্ছি, মানে কলেজে যাব ওই সময়টা। তো ওই জন্য অগবধূ সুন্দরী আমার কাছে ওই 2 বছর হ্যাজ বিন লাইক আ লাইফ টাইম, ঠিক আছে, লাইফ টাইম। তারপর এই যে রবি ওঝার কথা বলি, রবি ওঝার সাথে ওরকম একটা কিংবদন্তি মানুষের সাথে কাজ করবার অভিজ্ঞতা, তার সান্নিধ্যে আসার অভিজ্ঞতা, মানে এগুলো যে আমার কাছে কত বড় পাওনা ছিল। এবং যাদের সাথে থেকে আমি অভিনয় শিখেছি, কাজ শিখেছি, সেটা বিদিত্যাদি হোক, সোহিনীদি হোক, মানে ওরা সবাই আমার অনেক সিনিয়র, ঠিক আছে, মানে আই এম ভেরি থ্যাঙ্কফুল। মানে খুব খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আমার আশেপাশে ছিল, এবং সেই সময় থেকে কতজনকে হারিয়েছি, কতজনের নেই, রনি ধরা নেই, চলেই গেল, তাই না, হারাধন জেঠু আর নেই, হারাধন বন্দ্যোপাধ্যায় সাথে আমি আমার প্রথম প্রজেক্টে কাজ করেছি, কটা মানুষ বলতে পারবে আমি জানি না। তো ওই জন্যে ইটস আ মিক্সড ব্যাগ, ইট ওয়াজ লাইক আ লাইফ, মানে ইউ ক্যানট হ্যাভ ওয়ান ওয়ার্ড টু ইট, ইট ওয়াজ গ্রেট অর ইট ওয়াজ ব্যাড, it was a mixed bag, and it was life changing, and it did change my life. আর ওটা এত সিম্পল মিষ্টি হাসি খুশি একটা শো ছিল না, আমি আর ওরকম কোনো প্রজেক্ট না দেখলাম না পেলাম, ঠিক আছে, আমি ছবির ক্ষেত্রে তাও পেয়েছি, টেলিভিশনের ক্ষেত্রে তো নাই। আর এই ষড়যন্ত্র, ওকে করছে, এইসব আমি করতেও পারবো না, ঠিক আছে, মানে আমার অনেস্টলি স্পিকিং আমার পোষাবেও না। কিন্তু মানে আমি জানি না, মানে দ্যাট শো ওয়ার্ক সো ওয়েল, ওয়াই পিপল ডিড নট টেক আ কিউ অ্যান্ড মেক মোর, বলতে পারবো না, এত ম্যাথ তো জানি না যে কি হয় সব প্রত্যেকটা ঘরে যেখানে ডিসিশনগুলো নেওয়া হয়। আচ্ছা, তুই তখন বললি এই যে বাচ্চারা আলাদা করে দেখাতো, ওই যে রীতাভরি ডিভোর্সি, ও মা, তাতে তো কুল লাগতো, তুই বললি ওই বয়সে আমি আলাদা, এই যে আলাদা ট্যাগটা আমাকে আলাদা করছে, আমাদের সবার অ্যাজ অ্যান অ্যাক্টর একটা এক্সিবিশনিজম থাকেই, তাই জন্যই আমরা অভিনয়ে এসেছি। বাট ইজ দেয়ার মোর, মানে তোর কি একটা ডেফিনিট ওয়ান্ট অফ লাভ আছে বা অ্যাটেনশন আছে? একদম না। লাভ, ইয়েস, লাভ ফর এভার। আমি ভীষণই মানে ভালোবাসার কাঙাল চিরকাল, ঠিক আছে, মানে ভালোবাসা দিলেই গলে যায়। ধরো কেউ আমার খুব খারাপ করেছে, যেই সামনে এসে, এটা তো আমার সবাই আমার আশেপাশে এটা বলে, আমাকে সেটা দুটো মিষ্টি কথা বললে হলো আমি গলে গেলাম, ঠিক আছে, হ্যাঁ নো প্রবলেম, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, মানে আমি একদম ভালোবাসার কাঙাল। অ্যাটেনশন নট এট অল, উল্টো, প্রচুর অ্যাটেনশন হলে ওদিকে দেখো লুক দেয়ার, ঠিক আছে, আই গেট ভেরি রাইলড আপ এন্ড নার্ভাস ইফ দিস লাইক, এই যে ধরো দ্য হোল প্যাপারাজি কালচার, ইটস নট ফর মি। আমি বলছি ইটস নট ফর মি, তোমরা ভাবো আমি সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, হাউ কাম, তখন ওটা আমার কন্ট্রোলে। এই যে হঠাৎ লোকে ক্যামেরা নিয়ে ঝাঁপিয়ে পড়লো, আমি নিজে এত নিজের মাথার মধ্যে থাকি না, আই এম সাচ আ লস্ট পারসন দ্যাট ওয়ে, এই সর্বক্ষণ মানে অতটা টেনশন, মানে আমার পক্ষে ইটস এ লিটল ডিফিকাল্ট। আমি ওই হাইবারনেট করি, এসে দেখা দিই, আবার হাইবারনেট করি, ওটাই আমার জন্য ঠিক আছে, ঠিক আছে, মানে আই রিয়েলি নিড দ্যাট রিগ্রুপিং টাইম। তবে ওইটা যেটা বললাম না কুল লাগতো, ওটা যেরকম বললাম সেরকম
I did not consider that bullying because সেটার জন্য I was not directly being harassed, but I have been bullied in my life. আমি যখন ক্লাস 6-এ পড়তাম, আমরা 6-7 জন বন্ধু মিলে সিনেমা দেখতে গেছিলাম, হ্যাঁ, এবং আই ওয়াজ দ্য অনলি ওয়ান যে বাঙ্ক মারিনি। তখন আমার মা আমাকে পারমিশন দিয়েছিল, আমার মাকে মিথ্যা কথা বলতে হতো না, আমার মা আমায় বিশ্বাস করতেন। আমার বাকি ছোট বন্ধু বাঙ্ক মেরেছিল এবং পরে সেটা স্কুলে ধরা পড়ে যায়, হ্যাঁ, তখন একজন বোতল দোলাতে দোলাতে বাড়ি ফিরছিল, টিচার দেখে নেয় এবং সবাইকে ডাকা হয় প্রিন্সিপাল। অবভিয়াসলি সবার মায়েরা এসে তারা ভীষণ হাউতাশ করে রাগ করে, একমাত্র শুধু আমার মাকে যখন ফোন করেছিল, আমার মা বলছে হ্যাঁ ও তো বলে গেছিল। ওদের আমার প্রতি খুব রাগ হয় যে আমি কি করে পানিশমেন্ট পেলাম। ধরো ওরা সবাই সাসপেন্ডেড হয়েছিল আই থিঙ্ক 4-5 দিনের জন্য কি এরকম কিছুর জন্য, ওরা সবাই মিলে আমাকে এক ঘরে করে দিল ক্লাসের মধ্যে, যে আমার সাথে কোনোদিন কথা বলবে না, ইয়ে করবে না, আমি একটা বেঞ্চে একা বসতাম। মানে আমার ওই বুলিংটা মনে আছে, এই যে স্কুলে গিয়ে পাশে বসার কেউ নেই, এই যে বন্ধুগুলো যেগুলো এত বছর ধরে আমার বন্ধু, ক্লাস ইউকেজি থেকে বন্ধু, তারা হঠাৎ করে তাদের ইয়ে মনে হলো, ওদের রাগটা তার আরো অনেক আগের থেকে ছিল। আমি ক্লাসে ফার্স্ট হই, আমি সবসময় সবাই বেশি মাথা করে রাখে, এত প্রশ্রয় দেয়, ওই রাগটা এইটাকে ওরাকে একটু সুযোগ করে না, এগুলো এখন বুঝি, তখন তো বুঝতাম না যে ওটাকে ওরা একটা সুযোগ করে দেন, সবাই মিলে আর কি, মানে হয় না আমাকে একটা কোণঠাসা করবার ইয়ে পেয়ে গেল, যে ওকে আমরা মানে ইয়ে দেখিয়ে দেবো আর কি, এটা করে টোরে ইত্যাদি। এটার একটা নেগেটিভ দিক তো রয়েছে, এটা একটা বাচ্চার পক্ষে 6-এর ছেলে মেয়ে মানে কতটুকু গো, সে যেই যাই হোক না কেন। ইমপ্রেশনেবল তো বটেই। হ্যাঁ, এবং সেটার একটা এফেক্ট আমার উপরে পড়ে। ইনফ্যাক্ট অগবধূ সুন্দরীর সময়ও আমার বেশ কিছু কো অ্যাক্টর ইনিশিয়ালি তারা আমার জনপ্রিয়তাটাকে মেনে নিতে পারেনি। স্পেশালি আমি তোমায় বললাম না, অনেকেই রাগটাকে ছাড়তে পারে না, যে তারা এত বছর ধরে লড়াই করে, এতগুলো কাজ করে, তারপরে একটা কাজ করে ধরো একটু নাম পাচ্ছে, একটু জায়গা পাচ্ছে, বা একটা পার্শ্ব চরিত্র পাচ্ছে, সেখানে এই মেয়েটা সে কোত্থেকে এলো, তার অভিনেত্রী হওয়ারই কথা ছিল না, সে হঠাৎ এত নাম করে ফেললো, লোকে মাতামাতি করছে, হজম হয় না। এবং সেই ডিটেলে যাচ্ছি না, তবে সেই ধরনের একটা বুলিং, এই নেগেটিভ ইমোশনগুলোই কোথাও না কোথাও আমি বিশ্বাস করি আমাকে হেল্প করেছে। আমি যে স্কুলটা চালাই বাচ্চাদের, আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ, ওদের পাশে দাঁড়াতে, তার কারণ ওরা লাইফে ভীষণ বুলিড, ওরা তো শুনতে বলতে পারে না, ওদের পাড়ায় বাকি ছেলে মেয়েরা লোকজন শুনতে বলতে পারে না, পেছনে ধাক্কা মেরে দিয়ে চলে গেল, ঠিক আছে, খেলবে, ওকে খেলতে নেবো না, ও তো শুনতে পায় না, ওকে কি দলে নেবো, কি করে ইয়ে করবেন, ওরা এক্সট্রিমলি বুলিড। যখন আই রিয়েলাইজ দ্যাট ফর দ্য ফার্স্ট টাইম, আমার তখন নিজের 17 বছর বয়স, মানে আমি যে তখন নিজে প্রচুর দায়িত্ব নেওয়ার জায়গা আছে তাই নয়, আমার যে 2 সেকেন্ডও লাগেনি এটা ডিসিশন নিতে যে আমি ওদের দায়িত্ব নেব। আমি ওদেরকে ওইটুকু দিতে চেয়েছিলাম, এই তোদের কেউ না থাকলে দিদি আছে রে, আজ অব্দি সেটা রয়েছে, তোদের কেউ না থাকলে দিদি আছে। ওই যে আমি আগের দিনে আমাদের ক্রিসমাস যখন কার্নিভাল হচ্ছিল স্কুলে, তখন আমি স্কুলটা অ্যাডপ্ট করেছিলাম, তখন আমার 33টা বাচ্চা ছিল, এন্ড এখন আই হ্যাভ 86 কিডস। সেটা স্কুলে যা বাচ্চা আছে, যা পাস আউট করেছে, সব মিলিয়ে, তখন ওরা চলে গেলেও চলে যায় না, সব আমার সান্নিধ্যেই থাকে টাকি। একটি মেয়ে ইনফ্যাক্ট আমার সাথে, আমি যে গানটা রিলিজ করেছিলাম রূপসাগরে, অঙ্কনা, ও আমার সাথে সেটাতে অভিনয়ও করেছিল, নাচও করেছিল গানতে, খুব ট্যালেন্টেড। অঙ্কনা ইজ আ ভেরি ব্রাইট গার্ল। বাট ওই ওরা যে সবসময় আমাকে জিজ্ঞেস করছিল আগের দিনকে, আমাদের ফ্রেঞ্চ এম্বাসি থেকে, আলিয়ান্স ফার্সে থেকে একজন ভদ্রলোক এসেছিলেন, যে ওরা এত ছবি তুলছে তোমার সাথে ফোনে কনস্ট্যান্টলি, হ্যাঁ, ওই যে তুমি বিরক্ত হচ্ছে না? হচ্ছে বিরক্ত, এটাই তো পাড়ায় গিয়ে দেখাবে, তোরা খেল রে, আমাদের দিদি আছে রীতাভরি দিদি, ছুঁয়ে দেখা, ঠিক আছে, তোদের নেই। আলাম এটা তোদের প্রাইড, এইটা যদি আমি শেয়ার করতে না পারলাম, তাহলে আমি আর কি রীতাভরি চক্রবর্তী হলাম লাইফে। এই এন্টারপ্রেনিয়রশিপ স্কিল, যে তুই নিজেকে এতগুলো রকম জায়গায় ছড়িয়ে রেখেছিস, তুই এরকম একটা কঠিন কাজ করিস, এই স্কুলটা অ্যাডপ্ট করেছিস সেটা আমি জানি, এবং আরও অনেক ইস্যুসে তুই আছিস, অ্যাক্টিং কেরিয়ার, অবভিয়াসলি সোশ্যাল মিডিয়ায় একটা সময় তো দিতেই হয়। বাই দ্য ওয়ে, বাংলায় সব থেকে বেশি ফলোয়ার এই মুহূর্তে রীতাভরির। এই এন্টারপ্রেনিয়রশিপ তো বাঙালির মধ্যে একটা বলা হয় যে ল্যাকিং। আমি জানি না সেটা কতটা ঐতিহাসিকভাবে ঠিক, কারণ যার কথা বলি চন্দ্রশেখর বাবু থেকে শুরু করে অনেকে সেটাকে ভুল প্রমাণ করে দিয়েছেন এবং বহু বছর ধরে করে আসছেন। কিন্তু নিজের মধ্যে এটা আবিষ্কার কবে করলি যে আমি কাউকে গিয়ে কোনো একটা প্রেজেন্টেশন দিলে সেই পিচটা ভালো হবে? কারণ অ্যাক্টর হলেই সেটাকে গ্যারান্টি করা যায় না। না, কারেক্ট। আমার এটা ডিসেকশন, যে আমরা সব থেকে বেশি না জানতেও সাবকনশিয়াসলি শিখি হচ্ছে আমাদের মা বাবা থেকে। তারা কিভাবে জীবনযাত্রা করে, কি না করে, জামাটা ভাঁজ করে রাখে, হয় মায়েরটা শিখি বা বাবারটা শিখি, কোনো একটা শিখি। এবং কাউকে ছোট করে বলছেন, এটা আমাদের সমাজের সত্য।
মেয়েরা ইউজুয়ালি, বাঙালি মেয়েরা বা ভারতীয় মেয়েরা ইন জেনারেল ইউজুয়ালি যেভাবে আমার মা না হলো জেনারেলি মায়েদের দেখে থাকি, তারা ব্রততীর মতো নিজেকে জড়িয়ে বাবার হোক বা বরের হোক সেইভাবেই বড় হয়, এবং তাকে সেটাই শেখানো হয়। আজকে এটা তোমার বাড়ি, কাল বিয়ে হবে শ্বশুর বাড়ি, তখন শ্বশুর বাড়ি গিয়ে ওই বাড়িটাই তোমার, সেটাকে দেখবে, সামলে রাখবে, অসুবিধা হলে বরকে বলবে, সে দেখে নেবে, বিপদ হলে সে দেখে নেবে, তাই তো? তো মেয়েরা মোটামুটি এটাই শেখে। ওই জন্যে আমি সত্যি এন্টারপ্রাইজিং হিরো দেখে থাকলো, প্রত্যেকটা হিরোর প্রোডাকশন আছে, কটা হিরোইনের প্রোডাকশন হাউস আছে, আমার আছে, মিমির আছে, আর কারো আছে কিনা আমি জানি না, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট ইয়াং জেনারেশনের মধ্যে। আমি ওদের তো এটাই স্বাভাবিক, আই এম গেসিং, বাবারা তো এন্টারপ্রাইজিং হয় ইন দেয়ার ওন ওয়ে। সবাই আমি বলছি না যে ব্যবসা শুরু করে দেয়, কিন্তু দায়িত্ব নেওয়া যেটাকে বলে, এটা তুমি বলে পিচ করা, প্রেজেন্টেশন করা, আমি গিয়ে কথা বলে আসছি, আমি গিয়ে দেখে নিচ্ছি, আমি আমার বাড়িতে সেটা আমার মাকে দেখেছি, আমি কি এটা পিচ করছি, আমি এটা বলে নিচ্ছি, আমি দেখেছি, আমি এনএফডিসির কাছে নিয়ে যাচ্ছি, না এটা একটা সরকারের ইয়েকে, এটা কি এটা বললেই হলো, এটা অমুক ইয়েতে দিতে হবে, এটা বিধাননগরের পুলিশের ওখানে দিতে হবে, এগুলো মানে মা এমন করে বলে যেন দিস ইজ লাইক ডে টু ডে, মানে যেন ওষুধের দোকান থেকে দুটো প্যারাসিটামল নিয়ে ওইরকম করে মা মা বলে। এবং ওই জন্য না সেখান থেকে মেন ইন্সপিরেশনটা বলতে পারবো, মেন ফিয়ারলেসনেসটা, সেটাকে এক কাঠি ওপর আমি নিয়ে যেতে পেরেছি। তখন আমি আজকের মেয়ে, আমি দুনিয়াটা আরেকটুখানি বেশি দেখতে পেরেছি, সে স্বাধীনতাটা আমার ছিল বলে, আমার পায়ে কোনো শিকল ছিল না বলে আমি বম্বে কলকাতা মিশে অনেক কম বয়স থেকে থাকতে পেরেছি। এবং আমি রিয়েলাইজ করেছিলাম যে এখানে অভিনেত্রী হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে গেলে, হিরোইন হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে গেলে এত লোকজনকে, বাবা একে তেলাও, একে বলো, হ্যাঁ এর সাথে বন্ধুত্ব ভালো রাখো, ওর সাথে হি করো, বহুত কমপ্লিকেটেড, মানে স্পেশালি ফর আ পার্সন লাইক মি। আমি সুসম্পর্ক রাখতে বিশ্বাস করি, সত্যি আমি কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে, গল্প করতে খুবই পছন্দ করি, কিন্তু আমি এটাকে একটা এজেন্ডা করে আজকে বেরোচ্ছি। আই হ্যাভ নেভার বিন কমফোর্টেবল উইথ দ্যাট। যারা কমফোর্টেবল, আই এনভি ইউ, ট্রাস্ট মি, আমি কিছু কম বলছি না, আমি এনভি করি তোমাদেরকে। আমাকে ওই জন্য অনেক কঠিন পথে বেছে নিতে হয়েছে, যে কোথায় গিয়ে একটা প্রজেক্ট পিচ করা যায়, করলে সেটাকে এক্সিকিউট করা যাবে, করলে চারটে মানুষকে আমি দেখাতে পারবো যে আমি যোগ্য, আমাকে তাহলে একটা কাজে নেওয়া যেতে পারে, এবং সেটা করেই করে দেখিয়েছি, ঠিক আছে। when I was doing it, it did not make sense to a lot of people, বাট এখন দে আর ট্রাইং টু ফাইন্ড দ্য মডেল, যে কি করে মানে আই মেড দিস হ্যাপেন, যে কি করে আমি যেটা করেছি প্রতিবারই ভাবে আচ্ছা এটা করলো, ঠিক আছে এটা করলো, তারপর আরেকটা এমন কিছু। এবছর ধরো আমার ছবি পাপা বোকা, সেটা পাপুয়া নিউ গিনির অফিসিয়াল সাবমিশন ছিল অস্কারে। ডক্টর বিজু, যিনি আমার ছবির পরিচালক, তিনি 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে তার কম করে হলেও 10বার 10টি আলাদা আলাদা ছবি ছিল। এত বছর ধরে তিনি কলকাতায় আসছেন। এবার আমি একটা ছবি করেছি তার সাথে, যেই ছবিটা অস্কারে সাবমিশন হয়েছে, এবং সেটা নিয়ে প্রচুর খবর টবর ইত্যাদি। এবারে নাকি উনি যখন কিফে এসেছিলেন, ওনাকে অনেক অভিনেত্রীরা এসে তখন বলছে আপনি কি শুধু রীতা ভরিকেই কাস্ট করবেন, আমাকে করবেন না? আমি বললাম তুমি ঘুরে জিজ্ঞেস করলেন আমার কোন ছবিটা তোমরা দেখেছো, আমার সাথে এই যোগাযোগটা কি করে হলো, ঠিক আছে। সেটা মানে সেটা তো কেউ ইয়ে করতে যায় না। 2015 সালে অন্য অপালে নিয়ে যখন আমি আর মা ইন্ডিয়ান প্যানোরামাতে গেছিলাম, আমার ডক্টর বিজয়ের সাথে দেখা হয়, ওনার ছবি বার্ড উইথ লার্জ উইংস, সেটা আমি দেখে বেরিয়ে এসে আমি মুগ্ধ আপ্লুত হয়ে ওনাকে বলেছিলাম আপনি যদি আপনার ছবিতে আমার কাজ না করেন, আমি আপনাকে খুন করে দেবো, ঠিক আছে। উনি 2 বছর পরে আমাকে একটা ছবিতে কাস্ট করেন, পেন্টিং লাইফ বলে, সেটা একটা অনসাম্বল ছবি ছিল, সো ইট ওয়াজন্ট আ লিড। গীতাঞ্জলি থাপা বরং শি হ্যাড মোর রোল দ্যান আই ডিড, বাট আমি ওনার সাথে কাজ করবার জন্য মানে মুখী ছিলাম। অ্যান্ড উনি তোমার ইয়ে কি বলে, উনি মেনলি মানে কেরালা বেসড মালায়ালাম ফিল্ম মেকার, যে ইংলিশ মালায়ালাম মিক্স ইন্ডিপেন্ডেন্ট ছবি এরকম করে। এবং সেইখান থেকে আমার বিজুর সাথে, প্রকাশের সাথে, ওদের সাথে সম্পর্ক হিসেবে বন্ধুত্ব হয়। এবং এই যে বলছি সম্পর্ক মেনটেন রাখা, সেইটুকু আমি করতে পারি, তার জন্য আমি কেরালা যেতেও হয়নি বা কিছু। যখন গেছি বা কেউ এসেছে দেখা হয় সেটা আলাদা ব্যাপার। যখন উনি পাপা বুকার মতো এরকম একটা ম্যামথ প্রজেক্ট প্ল্যান করছেন, যেটা ভারতবর্ষ আর পাপুয়া নিউ গিনির কোলাবোরেশন, তখন যে ওনার এটা মনে হলো, উনিও তো আমার জার্নিটাতে আমাদের দেখেছেন না, যে আমি এখানে কি কাজ করছি, আমি এখানে ফাটাফাটির মতো ব্রহ্মার মতো ছবি আমি ডেলিভার করছি, এবং হি হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিভ অফ মাই ওয়ার্ক। তখন যে ওনার মনে হয়েছিল যে এই ছবিটা রীতা ভরির ঘাড়ে দেওয়া যায়। ছবিটা দেখলে বুঝতে পারে ছবিটা আমার ঘাড়ে, লিটারালি আমার ঘাড়ের ওপরে। এমনিতেই 4টে চরিত্র, ঠিক আছে, তার মধ্যে রমিলার চোখ দিয়ে আমরা পুরো ছবিটা দেখছি। আমার কাছে কিন্তু তখন এতটুকু তাজ্জব লাগেনি এই ছবিটা উনি আমার সাথে করতে চাইছে, যে এটাই তো স্বাভাবিক, বিজয় আমাকে দেবে না তো কাকে দেবে, এরকম একটা ছবি আমরা যাব, আমরা গিয়ে জঙ্গলের মধ্যে গেরিলা শুট করে আসবো, এটাই তো মানে ইজ নর্মাল টু মি। বাট দেন আই ফরগেট ইটস নট নর্মাল টু দ্য পিপল অ্যারাউন্ড মি ইন দ্য বিজনেস।
আমি যেহেতু নিজেকে এতটা বাইরে তুলে ধরি না, সবার আমার সম্পর্কে নানান রকম মিথ আছে, পিপল ডোন্ট রিয়েলি নো মি, এন্ড আই থিঙ্ক আই এম ওকে উইথ ইট। আই থিঙ্ক আই এম রিয়েলি ওকে উইথ ইট। এই যে কথাটা বলছিলাম, ইনফ্লুয়েন্সার সব সবজিটা খায় না মাথা দেয়, যেটা যখন কেউ বোঝেনি, যখন মনিটাইজেশনের দূরে কোথাও চান্স নেই, তখন তুই এটা ভাবলি কেন যে আমি সোশ্যাল মিডিয়ায় এই সময়টা দেব? এই তখন তো অ্যালগোরিদম কি জিনিস, কি করে, কি এগুলো কোনো সায়েন্স হিসেবে আসেনি, বাঙালির কাছে অন্তত আসেনি। তো এটা হোয়াট ওয়াজ দ্য প্রসেস অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য থট বিহাইন্ড ইট? মেইন থট ওয়াজ আই ওয়াজ ব্যাডলি লুকিং ফর আ প্ল্যাটফর্ম। মানে আমি যেটা দেখেছিলাম যে এটা তো একটা দারুণ ব্যাপার, এটা ইটস লাইক মাই ওন চ্যানেল। সোশ্যাল মিডিয়া তো তাই, আজকে ধরো তোমার এই যে সহজ কথা, এটা তো সোশ্যাল মিডিয়ার দমে, রাইট? একদম একদম আমি থ্যাঙ্কফুল টু দ্যাট। আমি তখনই এটা বুঝে গেছিলাম যে সোশ্যাল মিডিয়া এটা আমার চ্যানেল, রীতাভরি চক্রবর্তীটা আমার চ্যানেল। তো আমি সেখানে কি পুট ইন করতে চাই না করতে চাই, এটা যদি আমি প্রফেশনালি করি, তখন কেউ প্রফেশনালি শুট টুট করতো না সোশ্যাল মিডিয়া, যেন উল্টা আমায় খিল্লি করতো, ঠিক আছে? যে ও একজন অভিনেত্রী যার এখন মানে তার হেন কোনো দিন নেই, যার ফটোশুট আর প্যাপারাজ্জি ছবি সে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে না এভরিডে, সেই তো বলেছিল কি করে এগুলো শুধু সোশ্যাল মিডিয়ার জন্য, আমি তো টাকা ছাড়া কোথাও শুট করি না, ঠিক আছে? এনিওয়ে, আমি পদ দেখে খুব খুশি, গুরুদক্ষিণীটা পরে দিয়ে যাও। তো তখন আমার মনে হয়েছিল যে তখন আমি যে কন্টেন্ট গুলো করেছিলাম শুধু শুধু अगेन ছবি ভিডিও, ইটস ভেরি ইজি। মানে ছবি ভিডিও ফর সামওয়ান হু ইজ আ ডিসেন্ট লুকিং পার্সন, সে যদি নিজেকে মেলে ধরতে যায় নানান রকম সাজ পোশাকে, সেটা মানে যাদবপুরের ক্লাসের সব থেকে সুন্দরী মেয়েটাও করে, সেটা সোশ্যাল মিডিয়াতে করা ওয়াজ নট লাইক আ বিরাট কিছু ব্যাপার। বিরাট ব্যাপারটা ছিল সেইখানের আইবল গুলোকে টেনে নিয়ে এসে তারপরে নিজের কন্টেন্ট দিয়ে নিজের কন্টেন্টটাকে দেখানো। সেটা যেটা আমি কালকির সাথে ধরো শর্ট ফিল্মটা করেছিলাম নেকেড, দ্যাট ওয়াজ আ বিগ ওয়ান। তখন ওটা প্রপার সোশ্যাল মিডিয়া রিলিজ ছিল, আমি নিজেও জানতাম না ওটা কি হবে, একটা সোশ্যাল মিডিয়াতে রিলিজ করছি কন্টেন্ট কি হতে চলেছে ওই সালে, ঠিক আছে? ভাগ্যিস তুই আনলি, তারপর আমি প্রথম তোর উচ্চারণে বুঝলাম যে ওইটা উচ্চারণ কেকলা হবে। আমি তাকে কইচিন মইচিন কি সব বলতাম, তোর ইন্টারভিউতে ফার্স্ট বুঝলাম এটা কেকলা হবে। কেকলা তো ওইটা ধরো মানে সোশ্যাল মিডিয়ার থ্রু মানে মানুষের কাছে ওইটাকে নিয়ে আসা, এবং সেইটাতে এবার অ্যাপ্রিসিয়েশন পেলে, ধর অত অত ভিউজ, ফিল্মফেয়ার নমিনেশন পেয়ে গেল, আমি একটা অডিশন পেয়ে গেলাম পরীর জন্য, ঠিক আছে? এগুলো আমার কাছে ওয়াজ আ লট অফ ইগো বুস্ট দ্যাট মেড মি ওয়ান্না ডু মোর। যখনই তুমি দেখবে কেউ এতটুকুও পিঠ চাপড়ে বলে বস ভালো হচ্ছে, তখন মানে আরো করি আরো করি। দ্যাট সেম ওয়ে আমি যে বাকি কন্টেন্ট গুলো তার উপরে করেছি, ধরো ওই রজত কাপুরের সাথে ফুল ফল্লা, হাওয়া বাওয়াটা কেস, বানর আকাশের সাথে ফুল ফল্লা, বা ইন বিটুইন হয়তো হাজার একটা কন্টেন্ট যেগুলো মনে আয়ুষ্মানের সাথে গানটা, ঠিক আছে? তারপরে দেন একটা পয়েন্ট আমি ব্র্যান্ড ইনক্লুড করতে শুরু করলাম। ধরো নায়িকা ডিড আমার আর পরমদার যে লাভ বাই দ্য মোমেন্ট ছিল, কখনো কখনো আমি সোলো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট পেয়ে যেতাম, আমার সেকেন্ড একটা কাউকে লাগতো না। এন্ড এই কোলাবোরেশনের ম্যাজিকটা, ধরো আয়ুষ্মানের সাথে গানটাও যখন আমি করছি, ওটা প্রডিউস করছি, আমি আমার পছন্দের মানুষগুলোকে এক করতে পারছি। স্বানন্দ গানটা লিখে দিয়েছিল, উপল দা মিউজিক দিয়েছে, হ্যাঁ, অনুরাগ শ্লোককে দিয়েছিল ওটা ডিরেক্ট করবার জন্য, শুভঙ্কর দা শুট করেছিল, আত্রি আইভি, ওরা ছিল আমার টিমটা। মানে আমি যে আমার পছন্দের মানুষগুলোকে এক করতে পারছি, এটাও আমার জন্য মানে হ্যাজ বিন লাইক কোয়াইট আ ইনসেন্টিভ, জয়েস, যে এটা করতে চলেছি সেই জায়গা থেকে। এবং আমার কাছে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি স্ট্রং ভয়েস, ইটস আ ভেরি স্ট্রং প্ল্যাটফর্ম। আমি নিজেকে ইনফ্লুয়েন্সার একেবারেই বলি না, আমি বলি যে আমি রীতাভরি চক্রবর্তী, আমি অভিনেত্রী, আই এম আ ব্র্যান্ড, দ্যাটস ওয়াই আই এম ইনফ্লুয়েন্সিয়াল। ইনফ্লুয়েন্সার আমি নই, ইনফ্লুয়েন্সার তারাই যারা সোশ্যাল মিডিয়াটাকেই ব্যবহার করে তাদের কন্টেন্ট পৌঁছে দেওয়ার জন্য। আমার তো সেটা না, আমার তো কাজ থিয়েটারেও যায়, টিভিতেও যায়, ওটিটিতেও যায়, ঠিক আছে, হোর্ডিং এও যায়, জীবনেও যায়। সো ওই জন্যে তাদেরকে তাহলে তাদের খেতাবটাকে নিয়ে নেওয়া হবে। আমি বলবো যে হ্যাঁ, ইউজিং সোশ্যাল মিডিয়া রাইট অ্যাজ আ ব্র্যান্ড, yeah, I definitely am the one who started that in Bengal. No one saw it coming, how big this is going to be. I saw this coming, how big this is going to be, and it is that big. আজকে যখন আমরা মানে এত টাকা উপার্জন করতে পারি এখান থেকে, I saw that coming long time ago. যে এটা তখন যেটা মোটামুটি ইন্টারন্যাশনাল শুরু হয়ে যায়, সেটা আস্তে আস্তে সিপ ডাউন করে আমাদের এখানে ঠিক চলে আসে যদি সেটা হওয়ার থাকে। আই কিন্তু স দ্যাট কামিং, যেটা ওখানে হচ্ছে যখন মানে আজকে জুলিয়া রবার্টস করছে, কালকে শাহরুখ খান করছে, পরশু এখানে বোম্বাদা করবে, ঠিক আছে, এটাই স্বাভাবিক, এটাই হবে। সো দ্যাট ওয়াজ অলসো
হ্যাঁ সামওয়াট এখনো দের আর সার্টেন থিংস আমি দেখতে পাই যে এটা কিন্তু হবে, এটা কিন্তু হতে চলেছে, এটা কিন্তু আসবে, বাট অ্যাগেন ইউ হ্যাভ টু টেক আ বেট। সবসময় যে আমি তো জ্যোতিষ না, সবসময় যে কি হয় সবকে আর বলা যায় আগের থেকে। আচ্ছা, এই যে তুই বলছিলিস, তুই যখন বুঝলি যে যদি টালিগঞ্জের হিরোইন হওয়াটাই লক্ষ্য মুখ্য করে নিতে হয়, তাহলে যে লাইফটা লিড করতে হবে সেটা আমি পারবো না, বা তাহলে যে এজেন্ডা নিয়ে আমাকে জীবনটা চালাতে হবে সেটা আমি পারবো না, আর এন্টারপ্রেনিউর হিসেবে নিজের ভয়েস খুঁজে পাওয়া, এই দুটোর মাঝখানে যে একটা স্প্যান, সে থেকে একটু ডাউন লেগেছে যে আমি তো এটা এইভাবে পারবো না সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং পাঠাতে, তাহলে আমি কি করব? ইজ দিস দ্য ওয়ে? আমি আমি চেষ্টা করেছি ইনিশিয়ালি, আরে তোমার কি আমি চেষ্টা করি না, আই হ্যাভ ট্রাইড এন্ড আই হ্যাভ ব্যাডলি ফেইলড, ঠিক আছে, এন্ড দ্যাটস হোয়াই এন্ড দ্যাটস व्हेन আই রিয়েলাইজ এটা হবে না। মানে ধরো আমি এখনো ঠিক জানি না হাউ ডাজ দিস এক্স্যাক্টলি ওয়ার্ক, লাইক দিস রুল বুক অফ চিলিং উইথ, আমি এই পিআর গুলো বুঝি যে তোমার কাজটা কি করে সবার কাছে পৌঁছে যাবে, তুমি কোনটা করছো সেটা উইল মেক দ্য রাইট ড্রাম এন্ড নয়েজ, এগুলো বুঝি, কিন্তু এই পিআরটা ইজ নট সামথিং। শুধু পিআর এর জন্য কাজ তুমি আজ অব্দি একটাও পাইনি। আই রিয়েলি উইশ, কিন্তু কত সহজ হতো ব্যাপারটা, সত্যি আমি শুধু ভাবি কেউ শিখিয়ে দিয়ে যাও না, বাট আই ট্রাইড, আই উড স্পেন্ড লাইক, মানে হয় না কাপল অফ টাইমস, কি করছো, আচ্ছা ঠিক আছে আমি অফিসে আসছি, এলাম গল্প করলাম, এক কাপ চা খেলাম, চলে গেলাম, সে আবার বললো এই পরশু ফ্রি থাকলে আসিস, আবার গেলাম, এই করে ধরো সপ্তাহ 2-3 এক মাস কেটে গেল, পরের ছবিতে সে আমাকে একটা রোল অফার করছে, সেই রোলটা হচ্ছে 7 মিনিটের, ঠিক আছে, হ্যাঁ, তারপর আমি বুঝলাম যে না 7 মিনিটের জন্য তো সময়টা অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, আমি তো চাইছি অনেকটা বেশি, ঠিক আছে, আমি তো মুখ্য চরিত্র চাইছি, কিছু না হলে একটা মিটি কিছু চাইছি যেটা দিয়ে, মুখ্য না হলে যেটা দিয়ে নিজেকে আমি এস্টাবলিশ করতে পারবো, নান অফ দিস ইজ সাউন্ডিং ওকে, এরকম একটা দুটো তিনটে হওয়ার পরে আই ওয়াজ লাইক না বস, এইটা তো আমার দ্বারাও মনে হচ্ছে না আমি আমি এটা পারছি বলে। এটাও আমাকে কেউ বুঝিয়েই ছিল, কোনো একজন সিনিয়র জার্নালিস্ট আমাকে এটা বুঝিয়েছিলেন যে এরকম মানে ডিরেক্টরদের সাথে বা অভিনেতাদের সাথে যারা ইনফ্লুয়েন্সিয়াল আর কি, সময় কাটালে ইয়ে করলে তাদের অনুষ্ঠানে গেলে তবে মানে কাজ পাওয়া যায়, পাত্তা পাওয়া যায়, বা হোয়াট এভার দ্যাট ইজ। অ্যান্ড একটা না মানে এই যে যেখানে ধরো সম্মান দিয়ে কেউ বসাচ্ছে কথা বলছে, ঠিক আছে, সার্টেন প্লেসেস দের ইজ এ সার্টেন কাইন্ড অফ ডিসমিসাল, ঠিক আছে, ওইটা আমার আমার শিরদাঁড়া ডিসমিসাল, আমার শুধু আমি কিছু না করে থাকবো, ডিসমিসাল তোর নেবো না, তুই যেই হোক না কেন, ঠিক আছে, আমি তো মানুষ আগে, অভিনেতা হিসেবে তোর আমাকে কিছু না মনে হতে পারে, সে তো প্রফেশনালি আমার একটা মানুষকে রাস্তায় কিছু না মনে হতে পারে, তাই বলে আমি তাকে ডিসমিস করবো? তাও তো বেঁচে আছি এই জন্য যথেষ্ট। এই ডিসমিসালটা মানে ইজ সামথিং, এবং এটা অদ্ভুত, জানো তো রাহুল দা, তুমি ভাবতেও পারবে না সময়ের গাটা কিরকম ঘুরে যায়, তাদের হয়তো মনে নেই, তারা নিজের তাদের ওটাই এত স্বাভাবিক ব্যবহার পাবলিকলি ফর সামওয়ান দে ডোন্ট নো দ্যাট ওয়েল, যে আজকের দিনে দাঁড়িয়ে যখন হ্যাংলার মতো এসে আমার সাথে কথা বলে, ছবি তোলে, বা বলে যে ও এতজনকে নিচ্ছ আমাকেও একটু ভাবো, আমি তোমার মিউজিক ভিডিওটা করব কিন্তু, বা আমার অনুষ্ঠানটাতে এসো কিনা, বা নীললজের মতো প্রিমিয়ারের কার্ডটা লিখে বলে যে এইবারটাই কিন্তু আসতেই হবে, আমি তখন বুঝি আমি ওর কাছে ঝাপসা ছিলাম, আমি ওর কাছে সম্পূর্ণ ঝাপসা ছিলাম এই মানুষটার কাছে, সে আমাকে তখন দেখতেই পায়নি। তার মানে সার্টেন অ্যামাউন্ট অফ পিপল আর দ্যাট শ্যালো, যতক্ষণ না তুমি একটা কিছু অ্যাকচুয়ালি তার মতে যোগ্য নাম করা করছো, যে তারা তোমাকে মানুষ হিসেবেই গণ্য করে না, এন্ড এই মানুষদের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আমি লড়াই করব না। না না, আমার আমার একটা জিনিস তোর সাথে কথা বলতে গিয়ে মনে হলো, তোর ইমোশনাল কোশেন্ট প্রচন্ড বেশি না, তুই খুব তাড়াতাড়ি তোর ইমোশন খুব হাই স্ট্রাং থাকে। আই এম আ হিউজ এমপ্যাথ বলতে যা বোঝায় সব দিক থেকে আমি তাই, আমি ইমোশন ড্রিভেন, আমি মানছি সেটা, আমার কোনো সেটা বলতে লজ্জা নেই, আমি এক্সট্রিমলি সেন্সিটিভ, আমার খুব মানে সহজেই কোনো কিছু দেখলে, বা মানে একটা কুকুরকে তার পায়ে চোট লেগেছে, সে রাস্তায় বসে আছে দেখলে আমার সেটা দেখলেও খুব সহজে চোখে জল আসে, অনেকে বলে উইক বা কিছু, আমি সেটাকে উইক মনে করি না, আমার মনে হয় না ইমোশন থাকায় বা এমপ্যাথি থাকায় কেউ উইক হয়ে যায়। আমি ইমোশন উইকনেস, আমার মানে ইমোশনাল দুর্বলতা, চোখে জল নিয়েও যে লড়াইটা সেটা করে যাই, এবং এন্ড রেজাল্টটা দেখে ছাড়ি, এন্ড আই থিঙ্ক দ্যাটস ব্রেভার, আনটিল এন্ড আনলেস ইউ গিভ আপ
I don't think there's any cowardice in just feeling Letting your your- emotions. yeah. মানে don't you think emotions are the Absolutely. only thing, probably আমি the তো only প্রচন্ড thing? ইমোশনালি হাই স্ট্রং। হ্যাঁ, যে মানে যেটা আমাদেরকে আর পাঁচটা মানে কি বলবো পশু জন্তু সবকিছুর থেকে একটু আলাদা করে, তাই না? অ্যান্ড অবভিয়াসলি দ্য সেন্স অফ পারপাস, আই ডোন্ট থিঙ্ক যে বাঘের বয়ে গেছে তার যদি সেন্স অফ পারপাস সে না বোঝে, ওটা আমাদেরই প্রমাণ করতে হবে মানুষ হিসেবে, ঠিক আছে? তবে নিজেকে এই পৃথিবীতে এসেছি, জন্মেছি, আমাকে প্রমাণ করতে হবে আমি ওয়ার্ড দিয়ে এখানে বেঁচে থাকার। কোনোদিন কোনো বাঘের বাচ্চা, কুকুরের বাচ্চা, হাতির বাচ্চাকে এটা বিয়ে করতে দেখেছো? একদম। ইটস আস, এটা আমাদেরই ম্যান মেড। এবং দেখো দুটো খেলা আছে, নিজেকে চুজ করতে হবে। এক হচ্ছে ওই মেনে নেওয়া সব মোহ মায়া হ্যাঁ, কোনোটাই কিছু যায় আসে না, যাই করি না কেন সেই লাইফ ইজ আ হিউজ সুইসাইড মিশন, সবাই একই রাস্তায় চলেছি ডিফারেন্ট ডিফারেন্ট পাথ ধরে, ঠিক আছে? দিয়ে এই মোহ মায়ার মধ্যে থাকবো না, সব কাটিয়ে দাও। কিন্তু যদি মোহটাকে ভালোবাসি, যেটা আমি বাসি, আমার তো এই খেলাটা দারুণ লাগে, তাহলে জমিয়ে খেলো, ডোন্ট কমপ্লেন দেন নো দিস ইজ মোহ, নো যে তোমার মায়ের প্রতি ভালোবাসা থেকে শুরু করে তোমার আমি জানি না এই ফ্যান্সি ঘড়ি পরা হচ্ছে মোহ। ইনভেস্ট ইন ইউর মোহ, প্লে দ্য ফুল গেম। এই মাঝখানে থেকে আমি তো এও না ডোন্ট ডু দিস, লাইক প্লিজ কমিট টু ইউর রোল, কোনটা তোমার। ওয়াও, আমার এটা কি ভালো লাগলো এই কথাটা, যে কমিট টু ইয়োর রোল অ্যান্ড নোয়িং হোয়াট ইয়োর রোল ইজ আ বিগ ডিল। শিবুদা, নন্দিতা দি, ওদের সাথে তুই একাধিক কাজ করে ফেললি, কি এমন আছে ওদের মধ্যে যেটা তোর সাথে সব থেকে বেশি ক্লিক করে? আমার মনে হয় মাইন্ডসেটটা। ওরাও না ভীষণ মানে ছবি করার জন্য ছবি করতে এসেছে। দেখো লোকে ইন্ডাস্ট্রিতে আসে কাজ করতে অনেক রকম কারণে, তার মধ্যে ছবি করাটা একটা কারণ হয়, তার মধ্যে তারা মেবাজি করবে, টাকা রোজগার করবে, ঠিক আছে, শোষা করবে, ক্ষমতা দেখাবে, ঠিক আছে, অডিয়েন্স নাচাবে, নেক্সট সেন্সেশন তৈরি করবে। শিবুদা দিদির ডে ওয়ান থেকে আমার অবজারভেশন, ওরা ছবি বানাতে এসেছে, অডিয়েন্সের জন্য ছবি বানাতে এসেছে, অডিয়েন্সের মন জয় করতে এসেছে। আমার এই প্রত্যেকটা খাপে টিক টিক টিক, আই অ্যাবসলিউটলি টোটালি অ্যাগ্রি উইথ দেম। আমি বলছি না যে আমার বাকি প্রোডাকশনদের সাথে কাজ করতে কোনো প্রবলেম আছে বা হয়েছে, একেবারেই হয়নি। যাদের সাথে যখনই কাজ করেছি মানে আই অ্যাম ভেরি ভেরি গ্রেটফুল যে আমাকে এমন এমন রোলই দিয়েছে যে রোলগুলো সাবস্ট্যান্সিয়াল, মিটি, মানে যেটাতে একটা কিছু করার রয়েছে, শুধু থাকার জন্য থাকা নয়। এবং যখন ব্রহ্মা জানেন আমার কাছে আসে প্রথমবার, আমার এখনো মনে আছে যখন অরিত্র আমাকে এসে স্ক্রিপ্টটা নারেট করেছিল, আমি আই ওয়াজ লাইক মানে সত্যি এটা মানে বলে না যেন ইউনিভার্স তোমার কথা শুনতে পেয়ে তোমার এটা কিছু আশীর্বাদ করেছে, ইট সাউন্ডেড লাইক দ্যাট। ইট ওয়াজ দ্য রাইট কম্বিনেশন, যেটা অগবোধ সুন্দরী ছিল, যে অনেক কথা, মেসেজ, অনেক বার্তা রয়েছে, কিন্তু একটা হাসি খুশি গল্প ড্রামার মোড়কে। ইট ওয়াজ দ্যাট। এত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তোমার, সেটা মেয়েদের পিরিয়ডস নিয়ে কথা বলা হোক, কি মহিলাদের পৌরোহিত্য নিয়ে হোক, এরকম মানে অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট গুলোকে অত সুন্দর করে সেটাকে ইয়ে করা, মানে ড্রামা, কমেডি, প্রেমের গল্প সমস্ত কিছু দিয়ে সেটাকে বাঁধা, আমার ঠিক মনে হয়েছিল যে মানে এরকম একটা অথার ব্যাকড রোল, অথার ব্যাকড ছবি, যেন আমাকে ইউনিভার্স, আমি যেই এত খাচ্ছি এত কিছু করছি, যেন এসে উপহার দিয়েছে। এবং আমি তারপরে সিরিজে আমি আর সমিত প্রায় এটা আলোচনা করি, ওই যে ব্রহ্মা জানেন, তারপরে তোমার ফাটাফাটি, ওদের সাথে করা বহুরূপী, তারপরে তোমার এই রিসেন্ট আমি যে কাজগুলো ধরো তার সেটা ছাড়াও করতে পেরেছি, যে গৃহস্থ হোক, নন্দিনী হোক, পাপা বোকা হোক, বাৎসরিক হোক, প্রত্যেকটা প্রজেক্ট অলমোস্ট ফিমেল লেড, হয় পুরোই ফিমেল লেড, নইলে অলমোস্ট ফিমেল লেড বা ইকুয়াল ক্যারেক্টার টু দ্য ফিমেল প্রোটাগনিস্ট, যেটাও খুব রেয়ার। মানে আজকের দিনে দাঁড়িয়ে তোমার এটা যদি কোনো আমার বয়সী মানে অল্প বয়সী বম্বের অভিনেত্রী হয়, বলিউডের অভিনেত্রী হয়, মানে সে যদি এতগুলো তাকে নিয়ে ছবি সে ডেলিভার করে দিতে পারে বা কাজ ডেলিভার করে দিতে পারে, সে একেবারে শীর্ষে পৌঁছে যাবে, যেটা আলিয়া ভাটের সাথে হয়েছে, ঠিক আছে, একদম মানে টপে পৌঁছে যেতে পারবে, সেটা হচ্ছে ওই রকম। তার কারণ আমাদের এখানে আমাদের বয়সী হিরোইনদের নিয়ে ছবি ভাবাটা ওয়াজ অনলি হ্যাপেনিং যখন সেটা কোনো কোট আনকোট আর্ট ফিল্ম মেকার করছিল, মেইন স্ট্রিমে একদমই না। এগুলো সব পরপর হলো ওই সময়, ব্রহ্মা জানেন, পরিণীতা, মিতিন মাসি, এক সময় তুমি যদি ভেবে দেখো কোনোটা কোনো মানে ব্রহ্মা আগে তারপরে পরিণীতা, তার না ব্রহ্মা পরিণীতা অলমোস্ট সেম ইয়ার সেম টাইম লাইন, তার কারণ ওটা শেষ থেকে শুরুর পরেই ছিল। এবং তারপর থেকে এই নাথিং সাকসিডস লাইক সাকসেস, একবার যে ওইটা সেট হয়ে গেল
তারপরে আমি বলবো যে অনেক মানে অনেক প্রডিউসাররা তারা সাহস পেয়েছে সেরকম ছবি করতে, দ্বিতীয়বার না ভাবতে, মানে ফিমেল সেন্ট্রিক বলে আইডিয়ালাইজ না করে, একটা ছবিকে আলাদা না করতে, সেটাকে নর্মালি প্রডিউস করতে। তো আমার মনে হয় যে এই যে ওদের বারবার এই ছক ভেঙে একটা অন্য কিছু করার চেষ্টা, এটা আমার ওদের সাথে এত ম্যাচ করে। প্লাস যখন একটা ছবি রিলিজ হয়, শিবুদা তো দারুণ ব্যবসায়ী, ও শুধু তো ভালো ফিল্ম ওটা খুব খুব ইম্পর্টেন্ট এবং শ্রদ্ধার দুর্দান্ত ব্যবসায়ী। মানে আমি তো বলি যে ওরম প্রডিউসার কম হয়, যে প্রত্যেকটা শো কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, কিভাবে যাচ্ছে, প্রমোশন কিভাবে হবে, সমস্তটা প্ল্যানিং করা, ইয়ে করে, এবং উনি ইনভলভ করেন আমাকে তো বোথ ব্রহ্মা এবং ফাটাফাটির সময় আমি অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম প্রমোশনটা প্ল্যান করবার জন্য, যাতে আমরা দু ধরনের প্রমোশনই করতে পারি। যে একটা তোমার একদম যাতে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 কিচ্ছু যাতে মিস না হয়, যাতে সব জায়গায় পৌঁছতে পারি। একটা ছবির কোলাবোরেটর হিসেবে প্রথম থেকে শেষ অবধি থাকার যে মজাটা, মানে একদম সে হল রিলিজ হয়ে যাওয়ার পরে হল ভিজিট করতে যাচ্ছি, মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, এটা উইন্ডোজ আমাকে যা দিয়েছে, মানে আমার কাছে সত্যি আই ডোন্ট হ্যাভ আ বেটার ওয়ার্ড দেন সেইং আমি চিরকৃতজ্ঞ। অ্যান্ড দিদির কাছে আমি চিরকৃতজ্ঞ ফর পড়ি বহুরূপীর জন্য। অনেকে চরিত্রটাকে ভীষণ ভালোবেসেছে, আমাকে আলাদা আলাদা করে বলেছে। দিদি তো খুবই খুবই হ্যাপি উইথ হোয়াট আই ডিড উইথ দ্য ক্যারেক্টার। কিন্তু যত লোকে তো ফাটাফাটি, ব্রহ্মা জানেন এগুলো নিয়ে বা যোগবদ্ধ সুন্দর এগুলো নিয়ে আমার কাছে খুব মাথামাতি করে, যাক না আরো 10-15টা বছর যাক, যখন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা আর একটু বাড়বে, তখন একটা বাইপোলার মেয়ের কষ্ট, তাকে হিরোইন করে দিদি একটা ছবিতে সে কথাটা বলবার চেষ্টা করেছেন, সেটার একটা অন্য মানুষ তখন খুঁজে পাবে। সেই সময়টা আসবে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে ধরো সোহিনীদির যে চরিত্রটা ছিল পারমিতার একদিনে, ইটস কাল্ট, অ্যাবসলিউট কাল্ট। একদম। তো শরীরের জার্নি, তুই মনে হয় আমাদের এখানে প্রথম যে 0 ফিগার অ্যাচিভ করলি, রাইট? ইফ আই এম নট রং। ইয়েস, কারেক্ট। তারপর you became most vocal about embracing yourself with all your faults. এই শারীরিক জার্নিটা এবং how did it shape you to who today you are and sharing with your social media people? No, absolutely. I mean, in general, I have been very open and vocal সেটার about জন্যই, হ্যাঁ। myself and my life, including my surgeries, to people on social media, because আমি এটা কোনোদিনই টেকেন ফর গ্রান্টেড নিইনি যে আমার অডিয়েন্স শুধু কিছু নাম্বার, তারা ফলোয়ার। তুমি যদি এখন আমার ছবির কমেন্ট সেকশনে যাও, ইনস্টাতে, ফেসবুকে মাঝে মাঝে, ইনস্টাতে আমি বেশি অ্যাক্টিভ, তুমি দেখবে যদি 250টা কমেন্ট থাকে, তার মধ্যে 100টা কমেন্টের আমি উত্তর দিয়েছি এভরিডে। I don't take my followers for granted. I never did, I never do, I never will. এবং যেই সময় আমি তো ভীষণ ওই 0 ফিগার কনসিয়াস, বিকজ আমার এইমটাই চিরকালই সবসময়, আমার ভিজুয়ালটাই ছিল ইন্টারন্যাশনাল, মানে ভিজুয়ালটাই ছিল সবসময়, মানে আমার মাথায় বিউটি ইজ আদ্রিয়ানা লিমা, ঠিক আছে, নাথিং বিলো দ্যাট। এবং সেটার জন্য আমি শরীরের উপর যথেষ্ট নির্যাতন করতাম, মানে আমার ডায়েট ওয়াজ ভেরি এক্সট্রিম, মাই ওয়ার্কআউটস ওয়ার ভেরি এক্সট্রিম, ডায়েট মেনলি, মানে ওয়ার্কআউটটা তাও ক্ষমা করা যায় বিকজ ইট ইউজ টু অলসো গিভ মি আ লট অফ অ্যাড্রিনালিন। যেই সময় আমার প্রথম সার্জারিটা হয় 2020 সালের শেষের দিকে, তখন that was the first time like you know my body broke down, ঠিক আছে। এবং আমার তারপর আরো একটা সার্জারি ডিউ ছিল, এবং আমার ডাক্তার বলেন প্রথম কথাটা, আমাকে খেয়ে একটু ওজন বাড়াতে হবে, নইলে সেকেন্ড সার্জারিটা হবে না, ঠিক আছে, ওটা আমার বডি নিতে পারবে না অ্যাপারেন্টলি, আমাকে একটু মানে বাল্ক আপ করতে হবে, একটু শক্তপোক্ত হতে হবে, ঠিক আছে। বাল্ক আপটা উনি বলেননি। এমনিতেই আই ওয়াজ বেড রিডেন, ঠিক আছে, কিছুই করতে পারছিলাম না, অসহ্য যন্ত্রণা এভরি 3rd 4th ডে। সেটা নিয়ে আমি শুটিং করছিলাম, মানে আমি নিজের সাথে যে আমি কি টর্চার করেছি না, মানে ইফ আই কুড গো ব্যাক ইন টাইম আই উড নট ডু ইট, মানে আই উড সে নো টু দ্যাট ফিল্ম। আমি তখন FIR শুট করছিলাম জয়দীপদার, অঙ্কুশের সাথে, ওই পেন নিয়ে করছি, ওই তুলো ভেজা, মানে ওই রক্ত ভেজা তুলো ফেলে দিচ্ছি, আবার এসে শর্ট দিচ্ছি, মানে ডোন্ট ওয়ান্ট টু ডু ইট অ্যাগেন, ওকে। ওই সময়টাতে আমার প্রথম সেট অফ ওয়েট গেইনটা হয়, মানে ডিসেন্ট এনাফ ওয়েট গেইন, প্রচুর ওজন বাড়েনি কিন্তু একটা ভালো রকম ওজনটা বেড়ে যায়। এবং তারপরে আমার দ্বিতীয় সার্জারিটা হয় 6 মাস পরে। দ্বিতীয় সার্জারিটার পরে আবার যে ডাউন টাইমটা, সেটাতে আমি একটা ভীষণ
মানসিক বিষাদের মধ্যেও পড়ে যাই, ডিপ্রেশনের মধ্যেও পড়ে যাই, দেন আই ফুললি ক্র্যাশড আফটার দোজ 6 months। মানে আমার ওই যে আমি নিজের উপর যা নির্যাতন করেছিলাম, ইউসিএলএ থেকে পড়াশোনা করছিলাম তখন, সেটা সকালে ক্লাস করতাম, শুটিং করতাম, তার সাথে ওই অত যন্ত্রণা পেয়ে নিয়ে করছি, তার মধ্যে আবার এইসব গান শুট করছি, এই শুট করছি, মানে নিজের উপর অত্যাচারের শেষ নিজের নেই। ইলাস্টিকটা এরকম করে টানতে 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 ইট ডিড স্ন্যাপ, ইট ডিড স্ন্যাপ, ঠিক আছে, ইট স্ন্যাপ। অ্যান্ড ওই সময়টা মানে আমি পুরো ব্রেকডাউন করে যাই, মানে রীতিমতো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন আমাকে মানসিক অসুস্থতার জন্য আমাকে ওষুধ দিতে হয়। তার আগে ধরো আমি নানানভাবে ম্যানেজ করেছি, যখনই দের হ্যাজ বিন ইস্যুস, দের আর ইস্যুস আই ডিল উইথ, মানে আমি সেখানে নন ওষুধ ওয়েজ সবসময় চুজ করে নিয়েছি। কিন্তু তখন আমার সাইকিয়াট্রিস্ট উনি এটা বলতে বাধ্য হন যে ওষুধ না দিলে এখান থেকে, মানে আমাকে বলে এই ওষুধটা তো ক্রাচ হিসেবে কাজ করবে, তুই আবার হাঁটতে শিখবি, আমি তারপর যেই হাঁটবি কাজটা আস্তে আস্তে সরিয়ে নেবো, ঠিক আছে। তো উনি ওষুধটা দেন, তারপর আমার যে ওষুধগুলো চলছিল সেখানে অনেক স্টেরয়েড টেরয়েড এই সমস্ত ছিল, আমার আরো 1 লাখ অফ ওয়েট গেইন হয়। নাও ইট ওয়াজ ভিজিবল, মুখে টুখে সব জায়গায় ইট ওয়াজ প্রপারলি ভিজিবল। এবং আমি যখন দুর্গাপুজোর ওই বিজ্ঞাপনগুলোর জন্য যখন প্রথমে কাজ করতে শুরু করি, ট্রেন্ডসের একটা অ্যাড আমার আর আবিরদার, দ্যাট ওয়েন্ট ভাইরাল, বিকজ অ্যাগেন আমার ইমেজটা অডিয়েন্সের কাছে ছিল ওই একদম তন্নি রোগা পাতলা। তো তাদের একটা বিশাল শখ লাগে, ঠিক আছে, আই ডোন্ট জাজ দেম শখ লাগার জন্য, কাউকে একরকম ভাবে দেখেছো, হঠাৎ অন্যরকম ভাবে দেখলে শখ লাগাটা স্বাভাবিক, রিয়াকশনটা কাঙ্ক্ষিত ছিল না। অনেকেই সেটাকে স্বাভাবিকভাবে নেয়, অনেকেই দেখো যারা ভালোবাসে তারা তো ভালোবাসে, মানে আজকে ডিকাপ্রিও মোটা হয়ে গেছে তো ভালোবাসি নাকি আমি নিয়ে ঘর করবো, যদি আসো আসবে না সেটা আলাদা কথা, ঠিক আছে। কিন্তু বাট দেয়ার ওয়াজ আ হোল লট অফ রিয়াকশন উইচ ওয়াজ ভেরি নেগেটিভ, ভেরি বুলিং, মানে দেখে মনে হচ্ছে তারপরে কেউ খেয়ে নিয়েছে, এই হয়েছে ওই হয়েছে, কেরিয়ার শেষ, বিয়ে করে ইয়ে করবে, মানে যা হয় হয়ে আমি থাকে। কোনোদিন মানে মানে এটাই হচ্ছে মজা। আমি যখন আমার বিকিনি পরে আমার প্রচুর প্রথমবার ওই আনন্দবাজারে ছবি বেরিয়েছিল, ওই দারুণ কাটা ফিগারটা, তখন আমি হামাঙ্গাস বোলিং ফেস করেছিলাম, ঠিক আছে, যে ন্যাংটো হয়ে গেছে, ন্যাংটো হয়ে ছবি ছবি দিয়েছে, ইয়ে দিয়েছে, কোনো রুচি নেই, এই নেই সেই নেই, হ্যাঁ, এবার ওজন বেড়ে গেছে, সেটার জন্য আমার একটা এক্সট্রিম বুলিং, মানে উপায় নেই। মেয়ে হিসেবে লাইকিং ইয়োর বডি অর অ্যাকসেপ্টিং ইয়োর বডি ইজ দ্য বিগেস্ট ওয়ার ইউ ক্যান এভার উইন, বিগেস্ট ওয়ার, ইউ ক্যান নেভার উইন দিস ওয়ার। আমি তোমায় মানে চোখ বুঝে বলে দিতে পারি, যাকে তুমি টিভিতে দেখো বা সিনেমায় দেখো যে সব থেকে সুন্দর ফিগার, সেও নিজেকে কোথাও না কোথাও তার ইন্টারভিউ সার্চ করে দেখো, সে নিজের ফিগার নিয়ে চার এখানটা একটু বেড়ে গেল, এখানটা বোধহয় সেলুলাইট আসছে, এখানটা বোধহয় একটু বেড়ে সব, এটা মানে ও মাই গড, উইমেন ক্যানট লাইক দেয়ার বডি। কিন্তু সেটা যে এতটা একটা ব্রুটাল শেপ নিতে পারে, সেটা অবভিয়াসলি ওজন গেইন করাতে, বডি শেমিং এ আরো বেশি সেটাকে দেখতে পেলাম। এবং আমি তখন জিনিয়াদি আমার খুবই কাছে, জিনিয়াদিকে আমি তখন ফোন করে বলি যে আমি একটা অন্য টপিকে কথা হচ্ছিল, আমি একটা এরকম প্রজেক্ট প্ল্যান করছি, একটা ছবি প্ল্যান করছি, যেখানে আমি ওজনটা এখন ঝরাবো না, আমি ওজনটা নিয়েই একটা প্রজেক্ট করতে চাই, যেটাতে আমি বডি পজিটিভিটি নিয়ে কথা বলতে চাই। বলছে তোর কি কিছু ডেফিনেটিভ লেখা আছে বা কিছু? আলাপ যে না, কিন্তু আমি ডেফিনেটলি করবো, আমি এটা জবাব কোনোভাবে আমি দেবই। এটার মানে কি, আমি তো কাজ দিয়ে জবাব দিই, মানে আমার ধরো ওই বিকিনির সোশ্যাল মিডিয়া ট্রোলিং এর জবাব ছিল নেকেড, আমি কিন্তু প্রতিবাদ করে কমেন্ট সেকশনে ঝগড়া করবো না, ফেসবুক স্ট্যাটাস দিয়ে ঝগড়া আমি করবো না, ঠিক আছে, অত আমার মেন্টাল হেলথে মানে আমি এই পারবো না, 12টা বাজাতে পারবো আমি না, পারি না, যারা পারে অত লোড নিতে পারবো না। আই এনভি দেম, আমার যদি থাকতো অত মোটা চামড়া, নেই এনিওয়ে। সো তারপরে জিনিয়াদি বললো যে আমার একটা স্ক্রিপ্ট আছে ফাটাফাটি, সেটা এই বডি পজিটিভ ইয়ে নিয়ে গল্প, কিন্তু তোকে আরো অ্যাটলিস্ট 15 কিলো গেইন করতে হবে, নইলে ওইটা আসবে না। তুমি যদি বোঝো ফাটাফাটি কাণ্ড। দেখো আমার যে আকারটা ওটাতে, কই বলিস ওইটা না হলে বলছে ছবিটার মজা নেই। একজন হিরোইনকে লোকে তন্নি মনে করে তার একটু ওজন বেড়ে গেলেই, যেটা অন্য কোনো দিদিদের ক্ষেত্রে ধরো আমাদের কাছে স্বাভাবিক, সেটা স্বাভাবিক থাকে না। হিরোইনদের পিপল এক্সপেক্ট যে তারা সবসময় এসে একদম মানে আইডিয়াল ফিট ফিগারেই থাকবে। সো বললো যে ওইটা না হলে না এই প্লাস সাইজ মডেল ব্যাপারটা আসবে না, তুই একটা সাইজ মিডিয়াম লার্জের মাঝখানে তোকে এক্সেল ডাবল এক্সেলে যেতে হবে। আমি অনেক ভাবনা চিন্তা করা, এমনিতে যেহেতু আমার প্রচুর অবস্থা, তাই করব, বলো কবে, তুমি আমার টাইম দাও, আর 4-5 আবার শুরু করলি অত্যাচার, আবার শুরু করলাম অত্যাচার। কিন্তু এই অত্যাচারে আমি একটা সাথী পেলাম আমার ছবিটা আমার সাথে করার জন্য, সেটা হচ্ছে আবির চ্যাটার্জি।
Abhida is a gem. One of the biggest gain from my weight gain was like, you know, my couple with Abhi Chatterjee, যেটা লোকে এত ভালোবেসেছে, যেটা যে জন্য বৌরবিতে সেটা আবার রিপিট করেছে এবং আগামী দিনে আমাদের কাছে আসতে থাকে ছবি। হ্যাঁ, ওনার প্রচন্ড না করছে, এটা আমাদের করা উচিত নয়, আমাদের জুটিটাকে মানুষ যে ভালোবেসেছে, তুই এরকম একটা সিরিয়াল কিলার ছবি করবি, এইসব বলে, ঠিক আছে। বাট উই আর ভেরি লাভড অ্যাজ আ কাপল। আবিরদা নিজের জীবনের অভিজ্ঞতা, তার স্ত্রীকে অনেকেই অনেক কটু কথা বলে তার চেহারার জন্য, এবং ওই জন্য আবিরদার কাছেও দিস ছবি ওয়াজ পার্সোনাল। When two people get together, two artists get together to make something personal, the product is ফাটাফাটি। And the product was ফাটাফাটি। ওটা এত মানুষ এত ভালোবেসেছে। আমি যখন ওই নন্দনে অডিয়েন্সের সাথে দেখা করতে গেছি, মানে মানুষ চোখে জল নিয়ে আমাকে বলছে যে আমাদের মতো মোটা মেয়েদের আপনি অনুপ্রেরণা। আমি শেয়ার করেছিলাম কিছু ভিডিও ক্লিপ, আমারও তখন চোখে জল, ঠিক আছে। আমিও তখন আমি যেতাম ঠিক করেছি, আমার শরীরের প্রতি অনেক দখল গেছে, কারণ আমিও তো জানতাম যে এই যে ওজনটা আমি বাড়াচ্ছি, আর ওজন বাড়ানো তো বেশ কিছু কষ্ট আছে না, যে মাটিতে বসলে আমি ওবেসিটি প্রমোট করবার কথা বলছি না। আমি আজকে ঋতাভরী চক্রবর্তী হিসেবে আই এম নট হিউজ, আই এম নট ভেরি স্কিনি, বাট আমি আমার ওয়েটটা ম্যানিপুলেট করতে পারি। আমি এখন অনেক সুস্থ, আমি ওয়ার্কআউট করতে পারি, প্রচুর হাঁটি, ঠিক আছে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু আমি তো কত কাছ থেকে দেখেছি, ধরো আমার বোনের, আমার কাজিনের, মান্তার, ওর পিসিওডি আছে, ও ওজন কমাতেই পারে না। আমার মাসি থাইরয়েড আছে, পারেই না, কত চেষ্টা করে বেচারি, এরকম হাফ মুঠো করে করে ভাত নিয়ে খায়, ঠিক আছে। মানে তারপরেও কত লোকে যে কত কথা শুনতে হয়, যারা খেয়ে মোটা হয়ে গেল, খেয়ে এই করে ফেললো। ও মাই গড, বি কাইন্ড, বি কাইন্ড। I'm not saying that is my story all the time, but এরকম লক্ষ লক্ষ স্টোরি আমাদের চতুর্দিকে। অনেকে মা হওয়ার পরে সেই ওজনটাকে ইয়ে করতে পারে না, তখন হরমোনালি যেখানে পৌঁছে গেছে। বি কাইন্ড, এন্ড ম্যান ওমেন দুই ক্ষেত্রে আমি বলছি, আমি শুধু মেয়েদের ক্ষেত্রে বলছি না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেন আরোই ক্ষমা করা যাবে না, কারণ মেয়েরা তো দে পে দ্য প্রাইস অফ বিউটি অ্যান্ড ডিজায়ারেবিলিটি টু বি অ্যালাইভ না অন দিস প্ল্যানেট। সেটা চলে গেলে তো মানে তাদের আর বেঁচে থাকাই উচিত না, এইভাবেই মানুষ ট্রিট করে, মানে বয়স তো তাদের হতেই পারে না ইত্যাদি। তো মানে মানে কই কাইন্ডনেসটা আসে না কেন আমি বুঝতে পারি না। যাই হোক, সো দ্যাট হ্যাজ বিন মানে মাই জার্নি। ইনফ্যাক্ট ওই ছবিটা হয়ে যাওয়ার পরেও ওই যে ওজনটা ইনসেন 15 কিলোটা গেইন করেছিলাম, ওটা খুব তাড়াতাড়ি নেমে গেল, যেহেতু একটু কম সময় করেছিলাম। তারপরে যেটা আমার এই সার্জারি, স্টেরয়েড, অনেক সময় নিয়ে যে আরো লাইক একটা ইনসেন অ্যামাউন্ট অফ ওয়েট গেইন দ্যাট হ্যাড অলসো হ্যাপেন, সেটা ইট ওয়াজ মাই ওন ডিসিশন যে আমি আর শরীরের উপরে নির্যাতন করবো না, যেটা আগে করতাম, যে একটা পেট বার করা জামা পড়তো, 7 দিন একেবারে কার্বস না খেয়ে একটা শুটিং করলাম, নুন টুন না খেয়ে একটা বিশাল ডায়েট করলাম, আর ওইসব করি না। নাও আই রিয়েলি ওয়ান্ট টু বি হেলদি, আই ওয়ান্ট টু বি ফাইন। আমি আমার মাথাটাকে ব্যবহার করতে চাই, কার্বস প্রচন্ড কম করলে মানে মাথা কাজ করে না, ওসব আর করতে চাই না, নুন কম খেলে মাথা ঘোরে, এইসব আর জীবনে চাই না। সুস্থভাবে বাঁচতে চাই, সুস্থভাবে, মানে স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ সত্যি আর কিচ্ছু নেই। এবং আমার সুস্থভাবে বাঁচায় আমার যে চেহারায় আমি কমফোর্টেবল থাকবো, আমার সেটাই সত্যি থাকবে। এটার আমার শরীরের কৈফিয়ত আমি আর মানুষজনকে আই ডোন্ট থিঙ্ক আমি দিতে চাই। হোয়াট নেক্সট? ওয়েল, অভিনেত্রী ঋতাভরীকে সবাই দেখেছে, প্রডিউসার ঋতাভরীকে সবাই একটু একটু দেখেছে, আর একটু দেখলে ভালোই হয়, দেখবেও। কিন্তু আমার মনে হয় এবার সবার ডিরেক্টর রাইটার ঋতাভরীকে একটু বড় করে দেখা দরকার। অফকোর্স নেকেড, ফুল ফর লাভ এগুলো তো ছোট ছবি ছিল, আমার মনে হয় এবার বড় ছবি আমার হাতে লেখা, সেটা দর্শকের কাছে আমি নিয়ে আসতে চলেছি, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি কোয়াইট এ সারপ্রাইজ, অ্যান্ড দ্যাট টু ইটস ইন হিন্দি। দেখি কি হয়, কি দাঁড়ায়, সেটা ডেফিনেটলি একটা সারপ্রাইজ মানুষের জন্য, মানে অডিয়েন্সের জন্য আমি রাখতে চাই। আর অভিনেত্রী হিসেবে, মানুষ হিসেবে নেক্সট বলতে আই এম টোটালি ওপেন। আমি আর অত ছক ম্যাপ এইসব আর রাখি না। আমি অনেক ভেবে দেখেছি, ওই বলে না ডেস্টিনি, সব একটা প্ল্যান আছে। তাই পেনটাকে ফেলে দিয়েছে, কি পেন দিয়ে সব গোলস ম্যাপ আঁকতাম, এখন পেন্সিল দিয়ে আঁকি। যখন বেটার কিছু ইন্টারেস্টিং কিছু আসে, তাড়াতাড়ি একটু ইরেজার নিয়ে মুছে নিয়ে আবার অ্যাডজাস্ট করে নিই প্ল্যানটাকে। সো আই ডোন্ট নো, উইল সি। ডেস্টিনির কথাতে ডেস্টিনেশন মাথায় এলো একটা, সেটা হচ্ছে তুই তো এত ঘুরিস, তোর পছন্দের 3-4টে জায়গা বল আমাদের একটু। ওকে, আমার এলএ খুব পছন্দ, লস অ্যাঞ্জেলেস। তার একটা বড় কারণ হচ্ছে মানুষ, ঠিক আছে। অফকোর্স ওয়েদার, ক্যালিফোর্নিয়া ওয়েদার গরমে আরামে থাকি, আরামে, মানে চির বসন্ত বলে ক্যালিফোর্নিয়া। দেখো একটা জিনিস, আগের মানুষ বললেই গেলে রেডি করে রেগে আসে, কিন্তু সত্যি কথা হচ্ছে যে আমাদের যা উইমেন সেফটির অবস্থা,
আমার যদি রাত হয় মা ফোন করবে, বুড়িয়া বাড়ি এলি, কত দেরি এলি, আমার গাড়ি আছে, ড্রাইভার আছে, সব আছে, কিন্তু স্পট আছে, লোক আছে। এবার যেই মেয়েটা ধরো বাসে করে ফেরি, তুমি ভাবতে পারছো সেফটি, তাদের মায়েদের কি অবস্থা হয় যখন রাত হয়ে যায়। আমাদের আমাদের মানে দেশের সেফটি সিকিউরিটির অবস্থা ভীষণ খারাপ মেয়েদের। এখানে কোথাও একটা যে আমি একাই সোলো ট্রিপে বেড়াতে চলে যাবো, আমার মা তো মানে টেনশনেই মারা যাবে। আমি সেই মানে সোলো ট্রিপে বেড়াতে গেলে বা কিছু, খুব হয়তো বেছে বেছে কিছু জায়গা চুজ করতে পারি যেগুলো হয়তো সেফ সিকিউর, সেখানে কি হোটেল বুক করছি ইত্যাদি। এলেতে এসব প্রবলেম নেই। ইন জেনারেল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এসব প্রবলেম নেই, সেটা যেখানেই হোক না কেন, শুধু এলে কেন, এনিওয়্যার। সো এলে থাকলো। হ্যাঁ হ্যাঁ, এলের ফ্রিডমটা আমি খুব এনজয় করি। আমরা ইউসিএল এর প্রচুর বন্ধু বান্ধব আছে, আমরা একসাথে প্রচুর হাইকিং করতে যাই, মজা করি। আমার কয়েকটা খুব পছন্দের বইয়ের দোকান আছে ওখানে, ফ্লিজ আছে। তো আই রিলি রিলি লাভ এলএ। সেকেন্ড উড বি, ওকে সবই ইউএস রিলেটেড হয়ে যাচ্ছে, বাট সেকেন্ড উড বি শিকাগো, হ্যাজ টু বি শিকাগো। শিকাগো আমার খুব পছন্দের শহর। ওই একটা তো আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো, সেই জন্য। এন্ড আই রিলি লাইক দ্য পিপল ইন শিকাগো, দে আর সো ফ্রেন্ডলি, নাইস, সুইট। তৃতীয় will be I think ডেনমার্ক। ডেনমার্ক, আচ্ছা, হ্যাঁ ডেনমার্ক। তার কারণ কোপেনহেগেন, আই মিন ডেনমার্কে কোপেনহেগেন স্পেশালি। তার কারণ ওদের ওই একটা কালচার আছে, রাদার একটা প্র্যাকটিস আছে হুগা বলে, উইচ ইজ অ্যাবাউট কমিউনিটি লিভিং, কোজি লিভিং, যেখানে ওটা হচ্ছে একসাথে কি করে স্লো হ্যাপিলি নিজেদের কোম্পানি এনজয় করা যায়, কমিউনিকেট করা যায়। ওরা খুব সুখী দেশ, তো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো খুব হ্যাপি, সে তুমি বুঝতে পারবে। এখানে কারোর সাথে তোমার ধাক্কা লাগবে, তোমাকে এরকম করতে পারি, ওখানে তোমার সাথে ধাক্কা লাগবে। এই যে পার্থক্যটা, আমি এটা নিয়ে ভেবে দেখলাম, তিনটে জায়গায় বললাম, তিনটে জায়গায় আমার প্রিয় কিন্তু মানুষের জন্য, কোনো নেচার সিনারি এগুলোর জন্য না। ইয়া, আই রিয়েলি লাইক হ্যাপি ফান গুড পিপল। অ্যান্ড অ্যাগেন আমার তাই বলে আমার এমন না যে আমার মাঝে মাঝে কষ্ট হয়। আমার ভারতবর্ষের উপরে কিন্তু রাগ অভিমান নেই যে মানুষ কেন সবসময় তাদের থেকে রেগে থাকে। যা অবস্থা, যা পরিস্থিতি, যা ইনফ্রাস্ট্রাকচার, যদি অত খারাপ ভাবে আমাকে বাঁচতে হতো, আমি ওরকম মুডেই থাকতাম। একেবারেই তাই। ওই লোকাল ট্রেনে ফিরতে হলে বা ওই বাসে ফিরতে হলে অতটাই তেতে থাকতাম, আমিও ধাক্কা লাগতাম, একদম মৌমাছির হুলের মতনই হয়ে যেত। সবার হবে। আমি আজকে রীতাপুরী আসছে বলে ইন্টারনেটটা সার্চ করছিলাম, সেখানে দেখছিলাম আমাদের রীতাপুরীর ডাকনাম তো আমরা সবাই জানি, মানে আপনারা জানেন কিনা জানি না, আমরা ইন্ডাস্ট্রি ইনসাইডার্সরা তো জানি যে পলিন। তো পলিন শব্দের বাংলা মানে হচ্ছে আদুরে, মিষ্টি। কিন্তু যখন আমাদের ছোটবেলায় নাম ঠিক হয় তখন তো জীবন কি হবে কেউ জানে না। যেমন আমার ঠাকুরদা আমার নাম দিয়েছিল অরুণোদয়, কিন্তু আমি জীবনে সূর্যোদয়টা দেখতে পাইনি, কারণ আমার পক্ষে রাত জাগাটাই খুব স্বাভাবিক, ভোর দেখাটা নয়। ঠিক তেমনই পলিন আদুরের গণ্ডি ছেড়ে একটা সত্যিকারের লড়াই এর ময়দানে নামা মহিলার নাম হয়ে গেছে আজকে, অন্তত আমাদের কাছে। একটা অত্যন্ত ইন্সপায়ারিং জার্নি শুনলাম একটা অত্যন্ত ইন্সপায়ারিং মনের কথা, যে বলছে যে যদি দরকার হয় আবার রাবার দিয়ে মুছে নতুন করে নিজের ভাগ্যটা লিখবো। নিজের লড়াইয়ের কথা বললো, নিজের যাত্রার কথা বললো। আর একটা জিনিস বললো, সমুদ্রের কাছে যেতে গেলে সবসময় সমুদ্রের সামনে যেতে হবে না, বাড়িতে যে শাঁখটা রয়েছে সেটাতে কান পাতো, সেখানেও সমুদ্র শোনা যায়। অ্যাটলিস্ট স্বপ্ন দেখা ভুলো না। এই মেয়েটা কলকাতায় বসে বম্বের স্বপ্ন দেখেছে, ইন্টারন্যাশনাল স্বপ্ন দেখেছে, সেটা অ্যাচিভ করবার জন্য দৌড়েছে। বাকিটা আপনাদের হাতে, কারণ শিল্পের বিচার তো সময় করবে। আমরা তো শুধু নিজেদের প্রশংসা বা নিন্দেই করতে পারি। যাকে আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই গেঞ্জি, এই হুডি বংমেডের, ওদের ওয়েবসাইট নিচে যাচ্ছে, কিনে নেবেন। ধন্যবাদ।